কেমন আছেন? আজকে আমাদের HTML ক্লাস 2। তো আমরা গত ক্লাসে কি দেখেছি আমাদের HTML এ যাওয়ার আগে আমরা আমাদের দেখি HTML গত ক্লাস। ওকে, তাহলে এখানে হচ্ছে আমরা HTML ডক টাইপ দেখেছিলাম, HTML হেড, টাইটেল, বডি, h1, p tag, a tag। এই ট্যাগের মধ্যে অ্যাট্রিবিউট নিয়েছি, ইমেজের মধ্যে অ্যাট্রিবিউট নিয়েছি। ঠিক আছে, তো আমরা যদি আজকে বলি ডে 6 এবং 0, আজকে আমরা একটু রিভিউ করি। আমাদের যে HTML ফাইলটা ছিল সেটা day01, এটাকে আমরা একটু নোটপ্যাড দিয়ে ওপেন করি এইখানে। তাহলে ডক টাইপ HTML, হেডিং এর মধ্যে টাইটেল, তারপর এ ট্যাগ নিয়েছিলাম, নিয়েছিলাম, ইমেজের মধ্যে কিছু কন্টেন্ট আমরা অ্যাড করেছি। ঠিক আছে, এটা আমরা দেখেছি। তাহলে আজকে একটা নতুন ফাইল, টেক্সট ফাইল html day02 ডট html এবং ডট txt টা আমরা কেটে দিচ্ছি, এন্টার দিচ্ছি। ওপেন হয়ে গেল। ওপেন না, আমরা একটা HTML ডকুমেন্ট ক্রিয়েট করে ফেলেছি। এটাকে আমরা আমাদের টেক্সট এডিটর দিয়ে বা নোটপ্যাড দিয়ে আমরা ওপেন করি এবং এটাকে আমাদের উইন্ডোজের লেফট সাইডে নিয়ে যাই এবং এটাকে আমরা প্লে করব ডাবল ক্লিক করে। এইখানে প্লে হয়ে গেল। তাহলে আমাদের উইন্ডো, এইখানে এডিটর, এখানে প্রিভিউ, এটা আমরা দেখব। তো আমরা গত ক্লাসে যা যা শিখেছিলাম সেগুলো শুরু করে দেই, সেগুলো আবার একটু রিভিউ হয়ে যাক। ঠিক আছে, তাহলে আমরা শুরুতেই লেস দেন, গ্রেটার দেন সাইনের ভিতরে এক্সক্লেমেশন সাইন দিয়ে দিব ডক টাইপ। তারপর ডক টাইপ হচ্ছে HTML হয়ে গেল। এখন আবার লেস দেন, গ্রেটার দেন সাইনের ভিতরে HTML-টা স্টার্ট করব। এটাকে একসাথে আমরা লিখে ফেলবো। এটা হচ্ছে আমাদের, এই জিনিসটা হচ্ছে স্টার্টিং ট্যাগ। আমরা এন্ডিং ট্যাগটাও দিয়ে দিব। ট্যাগ এবং এলিমেন্ট দুটো একই জিনিস। ঠিক আছে, এই আমাদের HTML হয়ে গেছে, স্টার্টিং এবং এন্ডিং। তো HTML এর ভিতরে যেই শুরুর প্রথম ট্যাগটা হয় সচরাচর, সেটা হচ্ছে হেড ট্যাগ। আমরা হেডটাকেও স্টার্ট এবং ক্লোজ করে ফেলি। হেড ক্লোজ করে ফেলেছি। এটার ভিতরে হবে টাইটেল ট্যাগ। তো আমরা টাইটেলটাকেও শুরু এবং ক্লোজ করি। টাইটেল হয়ে গেছে। আমরা একটু এক লাইন করে গ্যাপ দিই যাতে আমাদের দেখতে সুন্দর লাগে বা বুঝতে সুবিধা হয়। আমরা চাইলে এখানে ট্যাবও দিতে পারি এইভাবে, যে আমার হেড ট্যাগের ভিতরে এইভাবে আছে। হ্যাঁ, এইভাবে দিলে আমরা প্যারেন্ট এবং চাইল্ড, আজকে এই কনসেপ্টটা ক্লিয়ার করব। তাহলে আমার HTML হচ্ছে এইখানে স্টার্টিং ট্যাগ, এখানে এন্ডিং ট্যাগ, এটার ভিতরে এটার সাব এলিমেন্ট হচ্ছে এই দুইটা। ঠিক আছে, যার কারণে এটাকে আমরা একটু ইন্ডেন্ট দিয়েছি ডাবল স্পেস দিয়ে, এবং এটাকে আমরা অত বড় স্পেস না দিই, এখানে আমরা 3টা স্পেস দিব, 4টা। তাহলে এই হেডের ভিতরে সাব এলিমেন্ট হচ্ছে, সাব ট্যাগ হচ্ছে এই টাইটেল। ঠিক আছে, টাইটেল হয়ে গেল। তো আমি এখানে টাইটেলের কন্টেন্ট দিচ্ছি, HTML day02। আমাদের তাহলে হেড শেষ। তো আমরা চাইলে এইভাবেও করতে পারি। হ্যাঁ, এইখানে হেড শেষ। তারপর আমরা বডি শুরু হয় সচরাচর, তো আমি ডাবল স্পেস দিচ্ছি, বডি ট্যাগ শুরু করতেছি এবং ডাবল স্পেস দিয়ে বডি ট্যাগ শেষ করতেছি। এই বডি ট্যাগের ভিতরে আমার সাব কন্টেন্ট গুলো হবে বা এলিমেন্টস। তো আমি ডাবল স্পেস
এখানে আমি এর আগে যে যা ছিল H1 ছিল একটা হেডিং, আমি এটাকে ক্লোজ করি। আচ্ছা, ইনলাইনেই রাখি, এক লাইনে H1, এটাকে ক্লোজ করলাম। মাঝখানে আসি, মাঝখানে এসে বলতেছি HTML day 02। আমরা এটাকে কন্ট্রোল S দিয়ে সেভ করি এবং এখানে একটু রিলোড করি। এই যে চলে আসছে বডিটাকে আমরা একটু নিচে নামাই, এইভাবে থাকুক। আচ্ছা, এখন আমরা পি ট্যাগ নেই একটা। This is our second day of learning HTML. পি ট্যাগ ক্লোজ করি। ওকে, তো লেস দেন সাইন ফরওয়ার্ড স্ল্যাশ, তারপর এলিমেন্ট নেম, তারপর হচ্ছে গ্রেটার দেন সাইন, এইভাবে আমরা ট্যাগগুলো লিখতেছি। আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করি এবং এখানে একটা রিলোড দিই এইভাবে। তারপর আমরা ইমেজও নিয়ে আসছিলাম গত ক্লাসে, একটা ইমেজ আনি img। তারপর এটার ইমেজের লিঙ্কটা হচ্ছে সোর্স src ইকুয়াল টু ডাবল কোটেশন স্টার্ট অ্যান্ড ক্লোজ, এটার ভিতরে আমরা লিঙ্কটা দেব। তারপর হচ্ছে আমরা একটা লিঙ্ক আগে নিয়ে আসি ইমেজের, এখান থেকে প্যাক্সেলস গিয়ে আমরা ফ্রি ইমেজ নিয়ে আসি। এখানে আমি লিখতেছি, এটাকে ক্লোজ করি, আমি লিখতেছি প্রোগ্রামিং। এটাকে সিলেক্ট করলাম এবং রাইট ক্লিক করে ইমেজ অ্যাড্রেসটাকে কপি করে ফেলতেছি। কপি করে আমি এখানে পেস্ট করে দিলাম। তো সোর্স এনেছি, এখন আমরা একটা alt ট্যাগ নেব, alt ইকুয়াল টু ডাবল কোটেশন ক্লোজ অ্যান্ড স্টার্ট অ্যান্ড ক্লোজ, তারপরে আমরা বলতেছি প্রোগ্রামিং ইমেজ, তারপর আমরা এইটাকে ক্লোজ করে দেব। তো নর্মাল যেই HTML এর এলিমেন্টগুলো সেগুলোতে স্টার্টিং ট্যাগ এবং এন্ডিং ট্যাগ থাকে, তবে কিছু কিছু সেলফ ক্লোজিং ট্যাগ যেগুলোকে বলতেছে সেগুলোকে একটা ট্যাগের মধ্যেই শুরু এবং শেষ হয়ে যায়। সেলফ ক্লোজিং ট্যাগ নিয়ে আমরা কথা বলেছি, সেলফ ক্লোজিং ট্যাগ, আচ্ছা এ ট্যাগ এবং img, ঠিক আছে। তো কথা বলি নাই, এখন বলতেছি যে আমরা এখানে দেখতেছি এই হেডিং ট্যাগটার একটা হেডিং এলিমেন্টটার একটা স্টার্ট ট্যাগ আছে, একটা ক্লোজ ট্যাগ আছে, একইভাবে বাকিগুলো এলিমেন্টেরও আছে। কিন্তু এখানে আমরা যে img ইমেজ এলিমেন্টটা বা ট্যাগটা নিয়েছি, এটা শুধুমাত্র একটাই ট্যাগ, এটার মধ্যেই আমরা ক্লোজিং সাইন লাস্টের দিক দিয়ে দিয়ে দিচ্ছি। তো আমি এটাকে রিফ্রেশ করি, আমার ইমেজটা পায় নাই, https source, আমরা সেভ করি নাই, কন্ট্রোল এস দিয়ে সেভ করি, এখন রিফ্রেশ করি, এই যে পেয়ে গেছে, ঠিক আছে। তো আমি যদি আবার একটু সিনট্যাক্সটা লিখি, ইমেজের img, তার ভিতরে থাকতেছে src মানে সোর্স, ডাবল কোটেশন স্টার্ট এন্ড ক্লোজ, তারপরে থাকতেছে alt একটা অ্যাট্রিবিউট, এটাকে আবার ডাবল কোটেশন স্টার্ট এন্ড ক্লোজ, তারপরে আমরা ফরওয়ার্ড স্ল্যাশ এবং গ্রেটার দেন সাইন দিয়ে এই ইমেজ ট্যাগটাকে ক্লোজ করতেছি। এটার জন্য আলাদাভাবে এইভাবে img নিতে হচ্ছে না, যদি আমি নেইও তারপরেও এটা ওরকম ভাবেই শো করবে। আমি সেভ করি নেই, সেভ করি, রিফ্রেশ, এই যে আমি আলাদাভাবে এটাকে ক্লোজ করার পরেও এই ইমেজটা আসছে। প্রথম ইমেজটা হচ্ছে এখান থেকে পাচ্ছে, দ্বিতীয় ইমেজটা হচ্ছে এখান থেকে পাচ্ছে। তো এইটার মাঝখানে যেহেতু কোনো কন্টেন্ট দেয়া লাগে না, এই জন্য এটার ক্লোজিং ট্যাগ থাকে না। তো যেসব এলিমেন্টের মাঝখানে কন্টেন্ট নাই সেটাকে আমরা সেলফ ক্লোজিং ট্যাগ বলতেছি, ঠিক আছে। তাহলে সেলফ ক্লোজিং ট্যাগ একটা প্যারেনথিসিসের ভিতরে বা একটা স্টার্টিং ট্যাগের ভিতরে সেলফ ক্লোজ হয়ে যায়। এটাকে আমরা ডিলিট করে দিই, এইটাকে আমরা একটু নিচে নিয়ে যাই, ঠিক আছে।
তাহলে এবার আমরা আসি অ্যাট্রিবিউটস নিয়ে, আবার একটু রিমাইন্ডার দিই। তো আমরা যেখানে আইএমজি ট্যাগ নিয়েছিলাম, এখানে আইএমজি এটার ভিতরে আমরা এই এলিমেন্টের বৈশিষ্ট্য অ্যাড করব। এই এলিমেন্টের বৈশিষ্ট্য অ্যাড করার জন্য আমরা বলতেছি যে তুমি ছবিটা কোত্থেকে পাবা, তো তোমার সোর্স এসআরসি, তোমার সোর্স হচ্ছে এইটা, এই লিঙ্ক যেটা আমরা অনলাইন থেকে কপি করেছি ওটা দিয়ে দিয়েছি। তারপর আরেকটা অ্যাট্রিবিউটস আমরা ওকে দিচ্ছি বৈশিষ্ট্য, সেটা হচ্ছে এএলটি বা অল্টারনেটিভ। ঠিক আছে, অল্টারনেটিভের বিষয়টা হচ্ছে কোনো কারণে যদি আমার এই ছবিটা না পায়, তাহলে এই ছবির জায়গায় সে কি শো করবে। আমি যদি এটাকে একটু চেঞ্জ করে দিই, আমি মডিফাই করে কন্ট্রোল এস দিলাম এবং এটাকে ক্লোজও করে নিই। ক্লোজ করে দিলাম। এখন আমি যদি নিচের দিকে যাই, ইমেজটা পেয়ে গেছে 2 দেওয়ার পরে। আচ্ছা, আমরা আরেকটু চেঞ্জ করি, একটু পর্যন্ত কাটি, কন্ট্রোল এস। এই যে এখন তাহলে আমার এই ওয়েব পেজটাতে চারটা এলিমেন্ট আছে, যেটা কিনা আমার ব্রাউজারে শো করানোর কথা। একটা হচ্ছে হেডলাইন, একটা হচ্ছে প্যারাগ্রাফ, আর দুইটা হচ্ছে ইমেজ। তো দুইটা ইমেজের মধ্যে প্রথম ইমেজটা পাইছে, দ্বিতীয় ইমেজটা পায় না, কারণ কি আমাদের লিঙ্কের মধ্যে একটু সমস্যা আছে, আমাদের লিঙ্কটা অ্যাকুরেট লিঙ্ক না। তো ওই ক্ষেত্রে এখানে কিছুই শো করতেছে না, এবং আমি বুঝতেও পারতেছি না যে আমার এখানে বাই ডিফল্ট আরেকটা কন্টেন্ট আসার কথা। ওইটার জন্যই আমরা এখানে এএলটি বা অল্টারনেটিভ যে অ্যাট্রিবিউটস আছে তার ভ্যালুটা দিয়ে থাকি। যে অ্যাট্রিবিউটস কোনো কারণে আমার সোর্সের ইয়েটা যদি না পায়, ভ্যালুটা ঠিকমতো গেট করতে না পারে, তাহলে আমরা অল্টারনেটিভে বলে দেব যে এখানে এরকম টপিকের উপর একটা ছবি ছিল, যেমন কি প্রোগ্রামিং ইমেজ। তো প্রথম যে ইমেজ ট্যাগ, এটার মধ্যে আমার সোর্স যে লিঙ্কটা, এটা পুরোপুরি সম্পূর্ণ অ্যাকুরেট, যার কারণে এইটার ইমেজটা পেয়ে যাচ্ছে। তো যখন ইমেজ পেয়ে যাবে, তখন এই অল্টারনেট যেই নোট, এটা শো করে না। এখন দ্বিতীয় ইমেজের ক্ষেত্রে আমরা যেটা করেছি, আমাদের লিঙ্কটাকে মডিফাই করেছি, যার কারণে এটা এখন আর ভ্যালিড লিঙ্ক না। এখন ভ্যালিড লিঙ্ক না হওয়ার কারণে এটা আমাদেরকে শো করতেছে না। তো এখন দেখি এটার পরিবর্তে আমাদের কি শো করে। আমরা এটাকে সেভ করলাম, রিফ্রেশ করি। এই যে রিফ্রেশ করার কারণে এখানে আমরা নতুন একটা জিনিস দেখতে পারতেছি, যেটা আগে ছিল না। এই অল্টারনেট ভ্যালুটা না দেওয়ার কারণে এটা আমাদের আসে নাই, কিন্তু এখন আসছে। একটা ব্রোকেন ইমেজের আইকন আসছে, এবং সেটা কি, ওই ইমেজটা কি ধরনের ছিল সেটা আমরা এই নোটটা দেখে বলতে পারতেছি যে এখানে একটা প্রোগ্রামিং ইমেজের কন্টেন্ট ছিল। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অল্ট ট্যাগের বৈশিষ্ট্য। এছাড়া আরো কিছু অ্যাট্রিবিউটস আমাদের এলিমেন্টসে যোগ হতে পারে, যেটা ওই এলিমেন্টস যদি সাপোর্ট করে। তো এটা যেহেতু ইমেজ মিডিয়া টাইপ, এটার হাইট এবং উইথ দেওয়ার একটা ব্যবস্থা আছে। তো আমরা যদি বলি উইথ ইকুয়াল টু, আমি ডাবল কোট দিচ্ছি, তারপর হচ্ছে ডাবল কোট দেওয়ার ক্ষেত্রে একটা কথা বলে নেই। ডাবল কোট কিবোর্ডে যদি সরাসরি কোড বাটনে প্রেস করেন তাহলে সিঙ্গেল কোড আসে। তো আপনারা যদি সিঙ্গেল কোড 2বার প্রেস করে ডাবল কোড বানান, তাহলে কিন্তু এটা গণ্য হবে না, এরর আসবে। তো শিফট প্রেস করে কোডের সাইনটা প্রেস করলে ডাবল কোড আসবে। ঠিক আছে, তো এখন আমি বলতেছি এটার উইথ হচ্ছে 100%। 100% দিয়ে আমি সেভ করি। এখন একটু রিলোড দিই। এই যে এর আগে যেটা হয়েছিল সেটা হচ্ছে আমার ইমেজটা আমার স্ক্রিন সাইজের চেয়ে বড় হওয়ার কারণে এটা ওভারফ্লো হয়ে গিয়েছিল, যার কারণে আমি পুরোটা দেখতে পারিনি। তো আমি এখানে বলে দিছি যে তোমার উইথটা, মানে ইমেজের যে উইথ, সেটা হবে স্ক্রিনের যে উইথ, ওইটার উপর ভিত্তি করে স্ক্রিন যতটুক হবে ওটুক। এই যে আমি যদি এটাকে এখন ছোট বড় করি, তাহলে আমি পুরো ইমেজটাই দেখতে পারবো, কিন্তু এর আগে আমার অর্ধেকটা ইমেজ ঢাকা পড়ে গেছিল। আচ্ছা, তো এইখানে আমি যদি এখানে 100% না দিয়ে 50% দেই,
এস, কন্ট্রোল এস, সেভ করলাম। এই যে এখন 50% দেখাচ্ছে। তাহলে এই একটা উইড আমরা নিতে পারতেছি, আর একটা ছিল হাইট। তো আমি এখানে 100% দিয়ে দেই এবং এইখানে এসে বলি তোমার হাইট হচ্ছে 100 পিক্সেল। কন্ট্রোল এস, 100 না, আমি 300 পিক্সেল দিই। কন্ট্রোল এস, এই যে। তাহলে উইড হচ্ছে 100% এবং প্রথমবার আমরা উইড দিয়েছি কিন্তু হাইট দেই নাই, যার কারণে হাইটটা অটোমেটিক নিয়ে নিছে এবং অ্যাডজাস্ট হয়ে গেছিল। কিন্তু এখন আমরা হাইট দেওয়ার কারণে আমাদের ইমেজের যে রেশিওটা ছিল উইড এবং হাইটের, ওই রেশিওর পরিবর্তে আমরা একটা নতুন রেশিও অ্যাড করে ফেলছি, যার কারণে এটা এরকম একটু বিকৃত হয়ে গেছে আর কি। তো আমরা তার মানে এটাকে যদি বাড়ায় 500 করি তাহলে হয়তোবা এটা আগের মতো কাজ করবে। এই যে কাজ করতেছে, ঠিক আছে। এবং এই দুইটা যদি আমি না দেই, কন্ট্রোল এক্স দিয়ে কেটে দিলাম, সেভ করি কন্ট্রোল এস দিয়ে, এই যে ওভারফ্লো হয়ে গেছে এবং স্ক্রোল বার চলে আসছে। তাহলে এইভাবে যেই এলিমেন্টস ট্যাগগুলো যে ধরনের অ্যাট্রিবিউটস ওরা সাপোর্ট করে, ওই অ্যাট্রিবিউটস এবং ভ্যালুগুলো যদি আমরা দেই তাহলে আমরা এলিমেন্টসগুলোকে বিভিন্নভাবে মডিফাই করতে পারবো, যেরকম এখানে আমরা করেছি। আমরা হাইটটাকে উঠাই দেই যাতে করে এটা প্রপার জায়গায় নিতে পারে। এরকমই ছিল। আচ্ছা, এবং এটাকে ডিলিট করে দিচ্ছি। তাহলে ডিলিট করার আগে আমরা একটু নোটটা লিখে ফেলি। নোটটার ওই পাশেই। আচ্ছা, ডে 6 এখানে আমরা হচ্ছে ডে 01 রিভিউ, তারপর হচ্ছে অ্যাট্রিবিউটস, সেলফ ট্যাগ, সেলফ ক্লোজিং ট্যাগ। তাহলে সেলফ ক্লোজিং ট্যাগ কোনটা? যেটার ভিতরে কোনো কন্টেন্ট না থাকার কারণে ওইটা স্টার্টিং ট্যাগের ভিতরেই এটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে ক্লোজ হয়ে যায়। যেমন কি এই ইমেজটা, এটার আলাদাভাবে কন্টেন্ট আমাদের নাই, ভিতরে দিতে হয় না। স্টার্টিং এবং এন্ডিং ট্যাগের ভিতরে এই যে অংশটাকে বলতেছি আমরা কন্টেন্ট, এটা ইমেজ ট্যাগের ক্ষেত্রে দিতে হয় না, যার কারণে প্রথম ট্যাগটার ভিতরেই এটা অটো ক্লোজ হয়ে যায়। অটো ক্লোজ বলতে অটো ক্লোজ করার প্রয়োজন হয়, এই জন্য এটাকে সেলফ ক্লোজিং ট্যাগ বলে। তারপর হচ্ছে অ্যাট্রিবিউটস। তো কোন কোন এলিমেন্ট কোন কোন অ্যাট্রিবিউটস সাপোর্ট করে সেটা আমরা আস্তে আস্তে শিখব। তো হচ্ছে অ্যাট্রিবিউটস, এলিমেন্ট অ্যাট্রিবিউটস, এই জিনিসটা আমরা জানলাম। তো অ্যাট্রিবিউটস জিনিসটা আমাদের এই কন্টেন্টগুলোকে মডিফাই করতে সাহায্য করে, এলিমেন্টসগুলোকে মডিফাই করতে সাহায্য করে। এখন আইএমজি ট্যাগের ভিতরে আমরা আমাদের যেই এই নামগুলো এবং এই ইমেজগুলো নিয়েছি সেগুলো নিয়েছি অ্যাট্রিবিউটসের মাধ্যমে। কোনো কারণে অ্যাট্রিবিউটস দেওয়ার সিস্টেম যদি না থাকতো তাহলে শুধু এটুক হতো। এখন এটুক হওয়ার মাধ্যমে আমি ব্রাউজারকে বুঝাতে পারবো না যে আমার ইমেজটা যেটা নেওয়ার কথা সেটা কোত্থেকে সে নিবে। এই জন্যই আমাদের এই অ্যাট্রিবিউটসগুলো ব্যবহার করা হয়। আমি এখানে সোর্স অ্যাট্রিবিউটটা নেওয়ার মাধ্যমে বলে দিচ্ছি যে তুমি এই লিঙ্কের মধ্যে একটা ইমেজ আছে, ওই ইমেজটা আমার ওই পেজে শো করাও, ঠিক আছে। তাহলে এই হলো অ্যাট্রিবিউটস। এখন আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্যারেন্ট এলিমেন্ট এবং চাইল্ড এলিমেন্ট। তাহলে প্যারেন্ট এলিমেন্ট এবং চাইল্ড এলিমেন্ট, এইটার ধারণাটা এরকম যে কোনো ট্যাগের ভিতরে যদি অন্য ট্যাগ থাকে কোনো ট্যাগের ভিতরে যদি অন্য ট্যাগ থাকে তাহলে প্রথম যেই ট্যাগ, মানে যার ভিতরে অন্য ট্যাগ আছে, তাকে আমরা বলতেছি প্যারেন্ট এলিমেন্ট অথবা ট্যাগ, প্যারেন্ট এলিমেন্ট অথবা প্যারেন্ট ট্যাগ। তো আমাদের এই কন্টেন্টগুলো আছে, সবগুলো আছে HTML ট্যাগের ভিতরে। তাহলে এই সবগুলো কন্টেন্টকে আমরা বলতে পারি যে এই কন্টেন্টগুলোর প্যারেন্ট হচ্ছে এই HTML ট্যাগটা। একইভাবে এই
4টা এলিমেন্ট হচ্ছে বডি ট্যাগের ভিতরে, তাহলে আমরা বলতে পারতেছি এই এলিমেন্টগুলোর প্যারেন্ট হচ্ছে এই বডি ট্যাগ, আবার এই টাইটেল ট্যাগের এলিমেন্ট হচ্ছে এই হেড ট্যাগ। ঠিক আছে, তো এই সবগুলো হচ্ছে HTML এর এই সবগুলোর প্যারেন্ট হচ্ছে এই HTML, আবার এই টাইটেলের প্যারেন্ট হচ্ছে হেড। এইভাবে আমরা বলতেছি যে কোনটার প্যারেন্ট কোনটা। তাহলে এইটা যদি প্যারেন্ট হয় এইগুলোর, তাহলে এইগুলোকে আমরা বলবো চাইল্ড এলিমেন্ট। ঠিক আছে, HTML এর চাইল্ড এলিমেন্ট হচ্ছে এইগুলো, হেড, টাইটেল, বডি, H1, P, IMG, এই সবগুলো হচ্ছে HTML এর চাইল্ড। আবার হেড এলিমেন্টের চাইল্ড হচ্ছে এই টাইটেল। ঠিক আছে, আবার বডি এলিমেন্টের চাইল্ড হচ্ছে এই H1 থেকে শুরু করে IMG ট্যাগ পর্যন্ত। এইটা হচ্ছে আমাদের HTML এর মধ্যে প্যারেন্ট এবং চাইল্ড এলিমেন্টের কনসেপ্ট। এগুলো কেন বুঝতে হবে যে কোনটার চাইল্ড কে কোনটার প্যারেন্ট কে, সেটার কনসেপ্ট হচ্ছে এই যে আমরা এখানে HTML ইউজ করতেছি, যে এখানে কোনো স্টাইল নাই, এখনো আমরা এটাকে সেন্টারে আনতে পারতেছি না বা এটাকে কালার করতে পারতেছি না। তো এগুলো মডিফাই করার জন্য আমাদেরকে এগুলোকে আইডেন্টিফাই করতে হবে যে এইখানে যে হেডিংটা আছে এই পেজের মধ্যে, ওইটাকে আমি বলবো, ওইটাকে আমি মডিফাই করব বিভিন্ন বৈশিষ্ট্য অ্যাড করার মাধ্যমে। ঠিক আছে, ওইটা ওই এটাকে টার্গেট করার জন্য বা ওই কন্টেন্টগুলোকে নির্দিষ্টভাবে টার্গেট করার জন্য এই প্যারেন্ট এবং চাইল্ডের কনসেপ্টটা জানা জরুরি। মনে করেন আমি এখানে দুইটা ইমেজ দিয়েছি, দুইটা ইমেজের ট্যাগ আছে, তো দুইটা ইমেজ এখন যদি আমি বলি প্রথমটা একভাবে হবে, দ্বিতীয়টা আরেকভাবে হবে, তো ওইটাকে আমি প্রথমে আমাকে এই এলিমেন্টটাকে আইডেন্টিফাই করতে হবে যে এইটা এই ডিজাইনে হবে এবং পরেরটা অন্য ডিজাইনে হবে। তো এইটা আমাকে আইডেন্টিফাই করার জন্যই আমাকে বুঝতে হবে যে এলিমেন্ট চাইল্ড কোনটা এবং প্যারেন্ট কোনটা। ঠিক আছে, আমি এটাকে বাদ দিয়ে দিই, কন্ট্রোল এস। এখন রিফ্রেশ করি। এই তাহলে চাইল্ড এলিমেন্ট এবং প্যারেন্ট এলিমেন্ট নিয়ে আমরা পরেও বিস্তারিত কথা বলবো অবশ্যই, তবে মেইন কনসেপ্ট হচ্ছে এটা। তারপর আমরা যেই জিনিসটা দেখতে পারি সেই জিনিসটা হচ্ছে এলিমেন্টস। হেডলাইন নিয়ে আমরা কথা বলেছি, তারপর বডি নিয়ে কথা বলেছি, এই ট্যাগ আমরা গত ক্লাসে দেখেছিলাম। তো আমরা আজকেও যদি একটা এই ট্যাগ, যেটাকে আমরা অ্যাঙ্কর ট্যাগ বলতেছি, এই অ্যাঙ্কর ট্যাগটাকে নিয়ে আসি, তাহলে দেখেন কি অবস্থা হয়। আমি এইটার নিচে একটা অ্যাঙ্কর ট্যাগ নেব, অ্যাঙ্কর ট্যাগ এই হচ্ছে আমার অ্যাঙ্কর ট্যাগ। ঠিক আছে, স্টার্টিং, ক্লোজিং। এখন অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আমার একটা নাম থাকবে যে প্রোগ্রামিং ইমেজ। আমি সেভ দিলাম, সেভ দিয়ে আমি রিফ্রেশ করি, এই প্রোগ্রামিং ইমেজ নামে আমার একটা জিনিস চলে আসছে। ঠিক আছে, কিন্তু আচ্ছা, আমি এই প্রোগ্রামিং ইমেজ এই নামটা থেকে ইমেজটাকে একটু নিচে নামাই। এখানে একটা ব্রেক আছে, ট্যাব আছে বা এলিমেন্ট আছে, এটাকে আমি দুইবার কল করি, বিআর, সেভ দেই। এই যে একটু নিচে নামছে, এটাও তাহলে আমরা দেখতেছি যে এটা হচ্ছে সেলফ ক্লোজিং ট্যাগ, যেহেতু এটার কোনো এন্ডিং ট্যাগ নাই, এটাও সেলফ ক্লোজিং। একটা ব্রেক পয়েন্ট দেওয়ার জন্য আমরা এটাকে ব্যবহার করতেছি। আমরা গত ক্লাসে ব্রেক পয়েন্ট নিয়ে আলোচনা করে দিচ্ছি কিনা, বিআর এলিমেন্ট নিয়ে কথা বলি নাই, ঠিক আছে, সমস্যা নেই। তাহলে সেলফ ক্লোজিং ট্যাগের ভিতরে আমরা আজকে IMG ট্যাগ এবং বিআর ট্যাগ নিয়ে কথা বলেছি। তো IMG
সেভ করে দিই। এই আচ্ছা, তাহলে তো এটা হচ্ছে একটা লিঙ্ক ট্যাগ, যেটার মধ্যে আমরা ক্লিক করলে বিভিন্ন এইটার মধ্যে যে লিঙ্কটা দেওয়া থাকবে ওই লিঙ্কে আমরা চলে যাব। তো এখন এটার মধ্যে কোনো লিঙ্ক, এই এলিমেন্টের মধ্যে কোনো লিঙ্ক আমরা সরবরাহ করি নাই, যার কারণে এটা এখানে ক্লিক করার ব্যবস্থা নাই। তো আমি যদি প্রথম স্টার্টিং ট্যাগটাতে বলে দেই তোমার হাইপার টেক্সট রেফারেন্স হচ্ছে ডাবল কোটেশন করে আমি এই লিঙ্কটাকে কপি করে এখানে দিয়ে দিই 1 পর্যন্ত কপি করলাম, কপি করে এখানে দিয়ে দিলাম। এখন যদি আমি সেভ দেই এবং এটাকে রিলোড করি তাহলে রিফ্রেশ, আমার লিঙ্কটা এখনো কার্যকর হয় নাই। সেভ দেইনি, আমি সেভটা দিয়েছি। এইচ হাইপারটেক্সট রেফারেন্স HR, আমি এখানে ভুল লিখেছি এই জন্য HREF, কন্ট্রোল S। এখন যদি আমি রিফ্রেশ করি এই যে হয়ে গেছে। অ্যাট্রিবিউটস এর নামটা আমি ভুল দিয়েছিলাম, এই জন্য এটাকে নেয়নি। তো এখন আমি একটা রেফারেন্স অ্যাট্রিবিউটস অ্যাড করেছি এবং এটার ভ্যালু দিয়ে দিয়েছি হাইপারটেক্সট রেফারেন্স, সেটা হচ্ছে লিঙ্কটা হচ্ছে এই লিঙ্ক। এই নামের উপর ক্লিক করলে তুমি এই লিঙ্কে চলে যাও। তো এই লিঙ্কে আমি ক্লিক করে দেখি এই যে আমার এই ইমেজটা চলে আসছে। আমি ইমেজটা অন্য একটা ট্যাবে দেখতে পারতেছি। এই যে ইমেজটার লিঙ্ক হচ্ছে আমরা যে লিঙ্কটা দিয়েছিলাম ওই লিঙ্কটা। আমি যদি আবার ব্যাকে যাই আমি আমার পেজে চলে আসছি। তাহলে এইভাবে আমরা অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করতে পারি। অ্যাঙ্কর ট্যাগ আমরা ব্যবহার করেছি, অ্যাঙ্কর ট্যাগের মধ্যে অ্যাট্রিবিউটস দিয়েছি, অ্যাট্রিবিউটস এর ভিতরে ভ্যালু দিয়েছি আমাদের লিঙ্কটা। এখন যদি আমি এটাকে কাট করে দেই কন্ট্রোল S, এখন আমি ক্লিক করলে আমি এই ইমেজটাকে দেখতে পারবো। ঠিক আছে, তারপরে আমি এখানে আবার রিটার্ন করি এটাকে। এইভাবে আমরা অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করতে পারলাম। এবং br ট্যাগ হচ্ছে ব্রেক দেওয়ার জন্য। অ্যাঙ্কর ট্যাগ, a ট্যাগ, লিঙ্ক, তারপর br ট্যাগ for inserting line breaks। ঠিক আছে, আমরা এটাকে কন্ট্রোল S দিয়ে সেভ করে নিই। তা আমরা লাইন ব্রেক সেট করতে পারলাম। তারপর আমরা একটু W3C স্কুলে যাই, ওইখানে গিয়ে দেখি আর কি কি আছে আমাদের HTML এ আমরা ছিলাম। আমরা এটাকে ফুল স্ক্রিন করে দেই। তাহলে ইন্ট্রোডাকশনে ছিলাম, আমরা এডিটরেও ছিলাম, এডিটর আমরা নোটপ্যাড ইউজ করতেছি। তারপর হচ্ছে বেসিক এর মধ্যে আমরা এই সিমটমস বা স্ট্রাকচারগুলো বা সিনট্যাক্সগুলো আমরা দেখেছি যে একটা ডক টাইপ থাকবে, তার মধ্যে আমাদের একটা প্যারেন্ট এলিমেন্ট থাকবে HTML, তার ভিতরে বডি এখানে আছে, আমরা হেডিংও দিয়েছিলাম। হ্যাঁ, তো বডি আছে, HTML হচ্ছে প্যারেন্ট এলিমেন্ট, HTML এর ভিতরে আবার আরেকটা প্যারেন্ট এলিমেন্ট হচ্ছে বডি এলিমেন্ট। কেন এটাকে প্যারেন্ট এলিমেন্ট বলতেছি, কারণ কি এর ভিতরে আবার চাইল্ড আছে। তো যার চাইল্ড থাকবে সে তো কোনো না কোনো ভাবে প্যারেন্ট হবেই, তাই না? তাহলে HTML এর প্যারেন্ট হচ্ছে এই সবগুলো, আবার সরি HTML এর চাইল্ড হচ্ছে এই সবগুলো, তার মানে এই সবগুলোর প্যারেন্ট হচ্ছে HTML। আবার বডি এই H1 এবং P এর প্যারেন্ট হচ্ছে এই বডি, একইভাবে এই বডির চাইল্ড হচ্ছে এই দুইটা। তাহলে এই হচ্ছে প্যারেন্ট এবং চাইল্ড এলিমেন্টের কনসেপ্ট। তারপর হচ্ছে ডক টাইপ ডিক্লারেশন করেছি, এগুলো হেডিং। তো হেডিং আমরা বলেছিলাম যে আমাদের এইখানে হেডিং হচ্ছে H1 থেকে H6 পর্যন্ত। তার মানে আমি যদি এইখানে এই যে এখানে সবগুলোর দেখতে চাই তাহলে কিভাবে দেখেন, H2, তারপর
আর আচ্ছা, আমরা কন্টেন্টগুলো পরে লিখি, আগে ট্যাগগুলো শেষ করি। h2 গ্রেটার সাইন, আমি এটাকে একটু কপি করতেছি, কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। নাম্বারগুলো আমি পরবর্তীতে চেঞ্জ করে দিব। তো আমি এইভাবে পেস্ট করেছি, এখানে হবে, এটা তো 2, এটা হবে 3, 4, 5, 6। একইভাবে এগুলোও আপডেট হবে, এটা 2 থাকবে, এটা 3, 4, 5, 6, 6 এইভাবে। এখন আমি এখানে কন্টেন্ট দিচ্ছি, যে কন্টেন্ট হবে তোমার we are on the second day of learning, ঠিক আছে। এইটাকে বলতেছি html br a html tag br a img। তারপর এখানে বলতেছি বাকি তিনটাকে আমরা মেনশন করে দিই, br tag, তারপর হচ্ছে a tag, তারপর হচ্ছে img। বা এখানে আরেকটু করে সাজাই, এখানে বললাম ট্যাগস, এই ট্যাগস, তারপর এইটাকে কেটে দিলাম, এই যে নিচে লেখা থাকবে ট্যাগস। হ্যাঁ, আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করি এবং এইখানে এসে এটাকে একটু রিফ্রেশ করি। তাহলে রিফ্রেশ করার কারণে আমরা এখানে দেখতেছি h1 এটা হচ্ছে এটা, তারপর h2 হচ্ছে এটা, ওরকম ভাবে h3, h4, h5, h6। তো আমরা যেটা লক্ষ্য করতে পারছি যে h1 ওইটার ফন্ট সাইজ হচ্ছে সবচেয়ে বেশি এবং h6 হচ্ছে তার চেয়ে কম। এভাবে নাম্বার অনুযায়ী, নাম্বারের ক্রম অনুযায়ী ক্রোনোলজিক্যালি বড় থেকে ছোট হতে থাকে সাইজগুলো, ঠিক আছে। এইটাই হচ্ছে h1 এবং 6 এর কাজ। তাহলে এতগুলো দেওয়ার কারণ কি? এতগুলো দেওয়ার কারণ হচ্ছে গুরুত্ব বুঝাইতে আর কি, টেক্সটের গুরুত্ব, কোনটার গুরুত্ব কি সেইটা ব্রাউজারকে বোঝানোর জন্য, বা ওয়েবসাইটটাকে আমরা আমাদের কন্টেন্ট অনুযায়ী যাতে ম্যানেজ করতে পারি, ওইটার জন্যই এগুলো। তো সচরাচর যে জিনিসটা হয়ে থাকে, একটা ওয়েবসাইটে একটাই HTML হেডলাইন h1 দেয়া উচিত, আর এগুলো আমরা যত ইচ্ছা তত দিব, এটাও যত ইচ্ছা তত দিতে পারি, কিন্তু একের বেশি ব্যবহার না করাই ভালো। এটার কারণ হচ্ছে তাহলে গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিনগুলো এটাকে র্যাঙ্কিং এ আনতে, বা ওয়েল অপটিমাইজড বলে, অপটিমাইজড একটা ওয়েবসাইট বানানোর জন্য, ওয়েল স্ট্রাকচার মেনটেন করার জন্য আমরা একটা ওয়েবসাইট পেজে একটাই h1 ট্যাগ রাখবো, বাকিগুলো h2, 3, 4, 5, 6 হতে পারে, ঠিক আছে। তাহলে h2, h1 থেকে h6, তারপর এগুলো হচ্ছে হেডিং, তারপর হচ্ছে প্যারাগ্রাফ আমরা দেখেছি, লিঙ্কও দেখেছি, তারপর হচ্ছে ইমেজেসের মধ্যে সোর্স নিয়েছি, অল্টারনেট ট্যাগ নিয়ে অ্যাট্রিবিউটস নিয়েছি, আবার উইডথ এবং হাইটের কাজও আমরা দেখেছি। তারপর কি আছে, হাউ টু ভিউ HTML সোর্স এবং ইন্সপেক্ট, এইটা নিয়েও আমরা খুব সম্ভবত গত ক্লাসে কথা বলেছিলাম। ভিউ পেজ সোর্স আর ইন্সপেক্ট, হ্যাঁ বলেছি। তাহলে এইটাও আমাদের ক্লিন হয়ে গেছে এই চ্যাপ্টারটা। আমরা যদি নেক্সটে যাই, HTML এলিমেন্টস বলেছে, এলিমেন্টস কিভাবে আমরা সাজাবো সেটা, এটা আমরা কভার করে ফেলেছি ইতিমধ্যে। তারপর কি বলতেছে, আপনারা অবশ্যই এই ডেসক্রিপশনগুলো পড়বেন। দ্য p element defines a paragraph, it has a start tag and an end tag, ঠিক আছে। ওকে, তারপর empty HTML elements, তো এখানে বলতেছে সেলফ ক্লোজিং ট্যাগ যেটা, সেটা হচ্ছে empty। এই যে HTML elements with no contents are called empty elements, এই যে br একটা empty elements। তারপর HTML is not case sensitive, তার মানে হচ্ছে আমি এইখানে যদি প্রথম এই HTML টা ছোট হাতের দিয়েছি, তারপর যদি এটাকে
এইভাবে বড় হাতের দেই তাহলেও এটা কাজ করবে, আবার যদি এইভাবে লিখি তাহলেও এটা কাজ করবে, এটাতে কোনো সমস্যা নাই। যেহেতু এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এই জন্য এইটা এরকম কোনো কেস সেন্সিটিভ না। এটা হচ্ছে প্রোগ্রাম স্ট্রাকচার হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজকে মার্ক করার জন্য বা আমাদের কন্টেন্টগুলো কোনটা কি সেটাকে মার্ক করার জন্য এই মেথড। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে নট কেস সেন্সিটিভ। তারপর হচ্ছে ট্যাগ রেফারেন্স। ট্যাগ রেফারেন্সের বিষয়টা হচ্ছে কোনটা দিয়ে কি কাজ করে সেটা এখানে লেখা আছে। আমরা নেক্সট কিতে যাই। অ্যাট্রিবিউট সম্পর্কে আমরা বলেছি যে এসআরসি হচ্ছে একটা অ্যাট্রিবিউটস, তারপর হচ্ছে এএলটি হচ্ছে একটা অ্যাট্রিবিউটস, এইচআরইএফ হচ্ছে একটা অ্যাট্রিবিউটস। তো এরকম ভাবে এক এক ধরনের এলিমেন্ট এক এক ধরনের অ্যাট্রিবিউটস গ্রহণ করতে পারে। আমার এই ইমেজটা এই এইচআরইএফ অ্যাট্রিবিউটস গ্রহণ করে না সচরাচর। হ্যাঁ, কারণ কি এইচআরইএফ দেওয়ার জন্য আমাদেরকে অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করতে হবে। তো আমরা চলেন দেখি যে আমি যদি এই href ট্যাগ অ্যাট্রিবিউটসটা আমি img ট্যাগে বা এই h1 ট্যাগে ব্যবহার করি তখন কি হয়। তাহলে আমি এখানে লিখলাম href ইকুয়াল টু, এইখানে আমি এই লিংকটা কপি করে নিয়ে যাই, কপি এইখানে করে দিলাম পেস্ট। তাহলে h1 এই হেডিং যে ট্যাগগুলো আছে এখানে href এর এই অ্যাট্রিবিউটসটা বসে না, কিন্তু আমরা জোর করে বসাই দিয়ে দেখতে যাচ্ছি যে আউটপুটটা কি আসতেছে। আমি এখানে দেওয়ার পরেও এখানে কোনো পরিবর্তন আসে নাই, তার মানে যেই এলিমেন্ট যে অ্যাট্রিবিউটস সাপোর্ট করে না ওইখানে ওইটা দিলেও আমাদের কোনো কাজ হবে না। ঠিক আছে, এইটা দেখানোর জন্যই আমরা এইটুকু এক্সপেরিমেন্ট করলাম। তো খামাখা যে এলিমেন্টস যে অ্যাট্রিবিউট সাপোর্ট করে না ওইখানে দিয়ে ফাইল সাইজ বড় করে কোনো লাভ নেই, ফাইল সাইজ ছোট রাখাটাই বেটার। এই হলো তাহলে অ্যাট্রিবিউটস। তো কোন এলিমেন্ট কোন অ্যাট্রিবিউট সাপোর্ট করে সেটা আমরা আস্তে আস্তে শিখবো, এত তাড়াহুড়ার কোনো কিছু নাই। হ্যাঁ, এখানে সোর্স এসআরসি যে অ্যাট্রিবিউটসটা আছে ইমেজের ক্ষেত্রে সোর্স, এটার মধ্যে আমরা এই যে কন্টেন্টগুলো দিচ্ছি এটাকে আমরা বলতেছি অ্যাড্রেস। আমরা এই ইমেজের মধ্যে একটা ইমেজ বসাতে চাই যেটার একটা অ্যাড্রেস আছে, অ্যাড্রেসটা হচ্ছে অনলাইন অ্যাড্রেস। ঠিক আছে, তো এই অ্যাড্রেসটাকে আমরা ব্রাউজারের ভাষায় বলতেছি অ্যাড্রেস, আবার এটার আরেকটা নাম হচ্ছে ইউআরএল, ইউনিভার্সাল রিসোর্স লোকেটর। তাহলে আমরা যদি এখানে লিখে ফেলি ট্যাগ, তারপর হচ্ছে অ্যাড্রেস আর ইউআরএল, তাহলে যেসব কন্টেন্টগুলো যেসব এলিমেন্টগুলো অ্যাড্রেস অথবা ইউআরএল সাপোর্ট করে, যেমন কি আমাদের এই অ্যাঙ্কর ট্যাগটা একটা লিংক সাপোর্ট করতেছে এবং আমরা এই অ্যাড্রেসকে আবার লিংকও বলতেছি, আর তাহলে লিংকও বলি। তো ওইগুলোর মধ্যে আমরা লিংক বা অ্যাড্রেস দিব। এখন এখানে অ্যাড্রেস অ্যাট্রিবিউটস নিয়ে কিছু কথা বলতেছে। এখানে there are two ways to specify the URL in the source. তো সোর্স, এখানে সোর্স অ্যাট্রিবিউটের কথা বললেও এটা এই যে সোর্স অ্যাট্রিবিউট এটা রেফারেন্সের ক্ষেত্রে একই ভাবে প্রভাব ফেলে, বা এই বৈশিষ্ট্য বা এই বর্ণনা এটার ক্ষেত্রেও প্রযোজ্য। ঠিক আছে, তাহলে এখানে বলতেছে এই ইউআরএলটা দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে অ্যাবসলিউট ইউআরএল আর একটা হচ্ছে রিলেটিভ ইউআরএল। আমরা একইভাবে বলতে পারি অ্যাবসলিউট অ্যাড্রেস, রিলেটিভ অ্যাড্রেস, অথবা অ্যাবসলিউট লিংক অথবা রিলেটিভ লিংক। ঠিক আছে, তো এখানে বলতেছে অ্যাবসলিউট লিংক হচ্ছে লিংকস টু অ্যান এক্সটার্নাল ইমেজ দ্যাট ইজ হোস্টেড অন অ্যানাদার ওয়েবসাইট। তো যেটা আমাদের ডিভাইসে নাই ওই অ্যাড্রেসগুলো প্রোভাইড করলে ওই অ্যাড্রেসগুলোকে আমরা বলবো অ্যাবসলিউট লিংক ইউআরএল অথবা অ্যাড্রেস। ঠিক আছে,
যেমন কি এই সোর্সের মধ্যে একটা ইমেজ অন্য জায়গা থেকে W3 স্কুল থেকে আসতেছে। এক্সটার্নাল ইমেজেস মাইট বি আন্ডার কপিরাইট ইফ ইউ ডু নট। আচ্ছা, এগুলো আপনারা নোট করে নিন, সতর্কবার্তা দিয়েছে। তো রিলেটিভ URL অ্যাড্রেস লিঙ্ক, এগুলো কি? লিঙ্কস টু অ্যান ইমেজ দ্যাট ইজ হোস্টেড উইদিন দ্য ওয়েবসাইট। Here the URL does not include the domain name. If the URL begins with a slash, it will be relative to the current page. Example, SRC এখানে একটা নাম দিয়েছে, if the URL begins with a slash, it will be related to the domain. Examples, domain. আচ্ছা, it is almost always best to use relative URLs. They will not break if you change domain. হ্যাঁ, তো এখানে আমাদের যে অ্যাড্রেস লিঙ্ক যেটার কথাই বলেন, এখানে আমরা দেখতে পারতেছি এখানে একটা ওয়েবসাইটের নাম আছে যে এটাকে আমরা ডোমেইন বলে থাকি। তো এইখানে আমরা বলি অ্যাবসলিউট অ্যাড্রেস ইউআরএল লিঙ্ক, এটা হচ্ছে উইথ ডোমেইন অর ওয়েবসাইট লিঙ্ক। ঠিক আছে, তারপর হচ্ছে রিলেটিভ অ্যাড্রেস। রিলেটিভ অ্যাড্রেস বলেন বা ইউআরএল বলেন বা লিঙ্ক বলেন, যেটাই বলেন, without domain or website link. ওকে, তাহলে রিলেটিভ অ্যাড্রেস হচ্ছে, রিলেটিভ অ্যাড্রেস বলেন, ওআরএল বলেন, লিঙ্ক বলেন, এটার মানে হচ্ছে যে অ্যাড্রেসের মধ্যে ডোমেইন লিঙ্ক থাকবে না, শুধুমাত্র ফাইলটা কোত্থেকে আসতেছে সেইটা বলা থাকবে। এই যে ফাইলটা কোত্থেকে আসতেছে সেটা বলা থাকবে, কিন্তু কোনো ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে না। তো এটার একটা এক্সাম্পল যদি আমরা দিতে চাই, যেমনটি আমরা এখানে আমাদের এই ইমেজটাকে নিয়ে আসছিলাম আমাদের এখানে একটা লিঙ্ক থেকে, যেটা কিনা একটা অন্য একটা ওয়েবসাইট থেকে আসতে ছিল। তো এইখানে আমরা যেটা করতে পারি, আমরা এখান থেকে মনে করেন pexels.com ইমেজেস, এইটাতে আমরা যদি যাই, আসতেছে না, আমরা এটাকে ডিলিট করি। pexels.com, এখানে আমরা দিলাম কোডিং, এই যে চলে আসছে। প্রথমটাতে আমরা নিয়েছি, সেকেন্ড একটাতে যাই, এই যে কোড, এটাকে আমরা যদি ডাউনলোড করি, ডাউনলোড হয়ে গিয়েছে। আমরা একটু ক্লিক করি এটাকে আমরা কাট করি, কাট করে আমাদের যে ফাইল এখানে আমরা পেস্ট করি Ctrl+V দিয়ে, এবং এটার নামটা একটু চেঞ্জ করি, নামটা হচ্ছে coding.jpg। ঠিক আছে, এখন আমরা যেটা করব, তাহলে এই ইমেজটা আমাদের এখন নিজেদের কম্পিউটারেই আছে, তো ওয়েবসাইট থেকে নেওয়ার কোনো দরকার নাই। তো আমি যেটা করব, এখন আমাদের যে HTML পেজটা ছিল এইটা, এখানে আমরা ওই ইমেজটাকে লিংক করাবো হচ্ছে ডে 2 এর পরে, এই যে এইখানে H1 এর পরে। তাহলে লিংক করাই, তো লিংক করানোর জন্য img নামে একটা ট্যাগ নেব, নাম বলতে এলিমেন্টস দিয়ে, লেস দেন img, দেন হচ্ছে src, এর মধ্যে সোর্সের মধ্যে হচ্ছে, এটা আমরা ভ্যালুটা পরে লিখতেছি, তারপর হচ্ছে alt ইকুয়াল টু ডাবল কোটেশন, তারপর হচ্ছে ফরওয়ার্ড / আর গ্রেটার দেন সাইন। এটা হচ্ছে আমাদের img ট্যাগের ফরম্যাট। এখানে আমরা সোর্সে বলে দিচ্ছি যে আমাদের ফাইলের নাম হচ্ছে code.jpg, এবং এটার উইডথ দিয়ে দেই, উইডথ হচ্ছে 100%। ঠিক আছে, এবং অল হচ্ছে কোডিং ইমেজ দিলাম, Ctrl+S দিলাম। এখন যদি রিফ্রেশ করি, এখানে আসছে কিন্তু আমার ছবিটা পাই নাই।
কারণ কি অ্যাড্রেসটা ঠিকঠাক মতো নেয় নাই। তাহলে এখানে HTML কে এলিমেন্টকে বা ব্রাউজারকে বোঝানোর জন্য যে আমার এই ইমেজটা এই HTML ফাইল যেখানে আছে ওই ফোল্ডারে আছে ওইটা বোঝানোর জন্য আমাদেরকে যেটা করতে হবে এই নামের আগে ডট স্ল্যাশ দিয়ে দিতে হয় ./। আমি একটু নামটা হয়তো বা ভুল টাইপ করতেছি কোডিং আমি কি লিখেছি কোড আচ্ছা কোড ওকে তো আমি এটাকে আবার একটু কাটি যেটুকু লিখেছিলাম তাহলে কোডের পরিবর্তে কোডিং ING তো নাম ফাইলের নাম ঠিক আছে কিনা এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় এই যে তো এখন যেটা দেখেন যে আমার এখানে এটা ইমেজটা পেয়ে গেছে তো কোনো কোনো ক্ষেত্রে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে নাম লেখার পরও এবং একই ফোল্ডারে ফাইলগুলো থাকা সত্ত্বেও আমার এই ফোল্ডার এখানেই আমার হচ্ছে day2 HTML পেজটা আছে এবং ফাইলটাও আছে এইগুলো একই ফোল্ডারে থাকা সত্ত্বেও এবং লিঙ্ক করা সত্ত্বেও এগুলো পায় না এই জন্য সমাধানটা হচ্ছে এই নামের আগে .// দিয়ে আমরা যদি ফাইল নেমগুলো মেনশন করি তাহলে এটাতে আর কোনো সমস্যা করে না ঠিক আছে এইভাবে এটা হচ্ছে একটা গুড প্র্যাকটিস যে ফাইল নেম যদি এটা রিলেটিভ অ্যাড্রেস হয় তাহলে ফাইল নেমের আগে এটা দিয়ে স্টার্ট করা ওকে তাহলে এই হলো অবস্থা অ্যাট্রিবিউটস রিলেটিভ অ্যাট্রিবিউটস নিয়ে এই হচ্ছে আমাদের কথা টিপসগুলো অবশ্যই করবেন ইট ইজ অলওয়েজ বেস্ট প্র্যাকটিস রিলেটিভ ওআরএল ইউজ করা হচ্ছে বেস্ট সাজেশন তারপর IMG এর মধ্যে আমরা উইথ এবং হাইটের অ্যাট্রিবিউটস ব্যবহার করেছি ALT অ্যাট্রিবিউটস ব্যবহার করেছি এটা কেন require ALT attributes for IMG tag specifies an alternate text for an image if the image for some reason cannot be displayed this can be due to slow connection or an error in the source attribute or if the user uses a screen reader ঠিক আছে এই সব কারণে এই ALT অ্যাট্রিবিউটসটা ইমেজে থাকা একটু গুরুত্বপূর্ণ তারপর হচ্ছে স্টাইল অ্যাট্রিবিউটস এইটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আমরা একটু লিখি অ্যাট্রিবিউটস আজকে আমরা অ্যাট্রিবিউটস কি শিখেছি attributes element attributes তো elements attributes এ আমরা দেখেছি src তারপর হচ্ছে ছোট হাতে লিখি src with height href ঠিক আছে এইগুলো হচ্ছে এই পর্যন্ত শেখা আমাদের attributes তো নতুন একটা attributes আমরা শিখতে যাচ্ছি এটার জন্য আলাদাভাবে লিখি style attribute ওকে তো স্টাইল অ্যাট্রিবিউট আমরা এখন জানবো স্টাইল অ্যাট্রিবিউট নিয়ে কথা বলবো তাহলে এই স্টাইল আমরা একটু আগে বলেছিলাম যে আমাদের এলিমেন্টগুলো কোন অ্যাট্রিবিউট সাপোর্ট করে সেটা আমাদেরকে জানতে হবে তো কিছু অ্যাট্রিবিউট আছে যেটাকে আমরা গ্লোবাল অ্যাট্রিবিউটস বলতেছি যেই গ্লোবাল অ্যাট্রিবিউটস সচরাচর সব এলিমেন্টেই সাপোর্ট করে ঠিক আছে তো ওরকমই একটা অ্যাট্রিবিউটস হচ্ছে স্টাইল যেটা কিনা যেই এলিমেন্ট অন্য কোনো স্টাইল সাপোর্ট করে না অ্যাট্রিবিউট সাপোর্ট করে না সেটাও এটা করে তবে বিআর এর ক্ষেত্রে এটা না কারণ কি বিআর হচ্ছে লাইন ব্রেক তো তাহলে দেখা যাচ্ছে না ওইখানে আমরা কি করব অবশ্য লাইন ব্রেক আমরা কমাইতে বাড়াইতে পারি আচ্ছা ঠিক আছে সমস্যা নাই তো আমরা অ্যাট্রিবিউটস নিয়ে কথা বলি স্টাইল অ্যাট্রিবিউটস হচ্ছে আমাদের এলিমেন্টগুলোতে স্টাইল অ্যাড করার জন্য কালার ফন্ট সাইজ তারপর হচ্ছে এবং আরো অনেক কিছু আছে এইগুলো যোগ করার জন্য বৈশিষ্ট্য যোগ করার জন্য এই স্টাইল অ্যাট্রিবিউটসটা ব্যবহার করা হয় তো এটার সিনট্যাক্সটা আমরা দেখি আমরা বলেছিলাম যে আমরা এখানে এগুলো তো আমরা যখন বলেছিলাম যে চাইল্ড এলিমেন্ট এবং প্যারেন্ট এলিমেন্ট তখন বলেছিলাম একটা কথা যে এগুলোকে যখন আমরা মডিফাই করতে যাব তখন সিলেক্টরের প্রয়োজন হয়
তো এখন আমরা এখন সিলেক্টর নিয়ে কথা না বললেও এখন আমরা এটাকে মডিফাই করতে যাচ্ছি। তো এখন আমরা যদি এইখানে একটা অ্যাট্রিবিউটস ব্যবহার করি, স্টাইল ইকুয়াল টু ডাবল কোটেশন, এখানে ডাবল কোটেশন ক্লোজ এন্ড স্টার্ট এন্ড ক্লোজ করে ভিতরে বলতেছি কালার একটা অ্যাট্রিবিউটস প্রপার্টি, এইটাকে আমরা বলতেছি অ্যাট্রিবিউট, এটাকে বলতেছি প্রপার্টি, এটাকে বলতেছি ভ্যালু। ঠিক আছে, তো ওই ক্ষেত্রে এটা হচ্ছে অ্যাট্রিবিউট আর এটা হচ্ছে ভ্যালু, এখানে আলাদাভাবে কোনো প্রপার্টি নাই। ঠিক আছে, কিন্তু এখানে আমরা একটা প্রপার্টি দিতেছি, যে প্রপার্টির নাম হচ্ছে কালার এবং ভ্যালু দিতে পারি আমরা রেড দিলাম অথবা ব্লু দিয়ে দিই, ব্লু ভ্যালু দিলাম ব্লু। এখন যদি আমি সেভ দিয়ে এটাকে রিলোড করি, দেখেন আমার কালারটা ব্লু হয়ে গেছে, সুন্দর না? এই যে ব্লু। এখন স্টাইল অ্যাট্রিবিউটস এর ভিতরে আমরা একটু লিখে ফেলি অ্যাট্রিবিউটস, অ্যাকচুয়ালি অ্যাট্রিবিউটস এর মধ্যে লেখা উচিত। অ্যাট্রিবিউটস এর মধ্যে আমাদের কি কি আছে? অ্যাট্রিবিউটস এর মধ্যে থাকে প্রপার্টি এন্ড ভ্যালু। প্রপার্টির নামটা বড় হাতের কি দেই, ওকে। তো এইমাত্র যেই বিষয়টা নিয়ে কথা বললাম সেটা হচ্ছে অ্যাট্রিবিউটস এর মধ্যে যে ইনফরমেশন গুলো থাকে ওইটা প্রপার্টি এবং ওইটার ভ্যালু এভাবে আমরা ডিভাইড করতে পারি। যেগুলোর প্রপার্টির নাম নাই ওইগুলো সরাসরি ভ্যালুটা বসে যায়। ওকে, তাহলে ব্লু দিয়েছি, আমরা যদি অন্য কিছু দেই গ্রিন, কন্ট্রোল এস দিয়ে সেভ করি, এই যে গ্রিন কালার হয়ে গেছে। আমরা যদি নেভি ব্লু দেই, নেভি ব্লু, কন্ট্রোল এস, নেভি ব্লুটা নিচ্ছে না, ব্লু মানে এই নামটা, কালার নাম হয়তো আমাদেরকে দেখতে হবে, তা নেভি ব্লু নামটা হয়তো আমরা ঠিক মতো টাইপ করি, একটা ড্যাশ দিয়ে দেখি, একটা ড্যাশ না, তাও লিখছে না, তাহলে হয়তো আমরা নামটা ঠিক মতো লিখিনি। আমরা যদি এখানে লিখি রেড, তাহলে রেড আসতেছে। আমরা যদি এখানে লিখি গোল্ডেন, তাহলে কি আসে? গোল্ডেন নামে কোনো কালার নাই। ইয়েলো, ইয়েলো আছে, তা আমি এখানে বলতেছি ব্লুই থাক, এই যে ব্লু। এখন তো আমরা একটা প্রপার্টি নিছি এবং তার ভ্যালু দিছি। এখন এটাকে আমরা যদি একাধিক প্রপার্টি এবং ভ্যালু নিতে চাই, তাহলে প্রথম প্রপার্টির ভ্যালুর পরে একটা কোলন দিতে হবে, সেমিকোলন দিলাম। এখন আমরা সেকেন্ড প্রপার্টি নিচ্ছি, ব্যাকগ্রাউন্ড, এটা কোলন দিয়ে বলতেছি এটা হচ্ছে গ্রে, কন্ট্রোল এস। এখন দেখি কি অবস্থা, এই যে গ্রে কালার নেওয়ার কারণে আমি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিয়েছি গ্রে কালার, এবং এটার লেখার যে কালার সেটা আমরা দিয়ে দিয়েছি একটা ব্লু কালার। আমি এটাকে এখন, এর আগে হোয়াইট ব্যাকগ্রাউন্ড ছিল পুরোটা, যার কারণে কালার ব্ল্যাক। এখন আমরা চাইলে এটাকে হোয়াইট করতে পারবো, কারণ কি আমাদের ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে অন্য কালারের, এই যে হোয়াইট কালার। তাহলে কালার হচ্ছে হোয়াইট, ব্যাকগ্রাউন্ড হচ্ছে গ্রে। আরেকটা প্রপার্টি আমরা অ্যাড করি, সেটা হচ্ছে কমা না, সেমিকোলন, টেক্সট ড্যাশ অ্যালাইন কোলন সেন্টার, কন্ট্রোল এস, এই যে সেন্টারে চলে আসছে, সুন্দর না? তাহলে দেখেন আমরা স্টাইল অ্যাট্রিবিউটটা ব্যবহার করে আমাদের ওয়েবসাইটের যে এলিমেন্টগুলো আছে সেগুলোকে কত সুন্দর করে স্টাইল করতে পারতেছি বা নতুন নতুন বৈশিষ্ট্য অ্যাড করতে পারতেছি। প্রথম বৈশিষ্ট্য আমরা অ্যাড করেছি, এটার ডিফল্ট কালার ছিল ব্ল্যাক, আমরা এটাকে করে দিয়েছি হোয়াইট। দ্বিতীয় বৈশিষ্ট্য অ্যাড করেছি, এটার ব্যাকগ্রাউন্ড কালার ছিল বডির যে ব্যাকগ্রাউন্ড ওইটাই, আমরা বলেছি না H1 তোমার ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে গ্রে। তারপর বাই ডিফল্ট টেক্সট অ্যালাইন ছিল সবগুলো বাম পাশ দিয়ে লেফট,
আমরা বলে দিয়েছি টেক্সট অ্যালাইন তোমার হচ্ছে সেন্টার। এই যে তাহলে এইভাবে আমাদের শো করতেছে। এখন দেখেন প্রপার্টির নামগুলোর দিকে একটু খেয়াল করেন। আমাদের প্রপার্টির নাম যদি একাধিক ওয়ার্ডের হয় তাহলে ওই ওয়ার্ডগুলোর মাঝখানে স্পেস না দিয়ে ড্যাশ দিতে হবে। আমাদের এই প্রথম যে প্রপার্টি দুইটার নাম এগুলো সিঙ্গেল ওয়ার্ডে ছিল, কোনো সমস্যা নেই। পরবর্তী ওয়ার্ড বা প্রপার্টির নামটা হচ্ছে ডাবল ওয়ার্ডের। তো ডাবল ওয়ার্ডের ক্ষেত্রে আমরা এখানে দুইটা ওয়ার্ডের মাঝখানে ড্যাশ ব্যবহার করতেছি। তো আমাদের কন্টেন্টটা অনেক বড় হয়ে গেছে। প্রপার্টি স্টাইল অ্যাট্রিবিউট ভ্যালু লিখি আমরা, ভ্যালু না প্রপার্টি লিখি, প্রপার্টিজ। আমরা প্রপার্টিজ অনেকগুলো প্রপার্টিজ আছে। আমরা আজকে যা যা দেখলাম, কালার, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড, তারপর হচ্ছে টেক্সট অ্যালাইন, এই প্রপার্টিজগুলো স্টাইল অ্যাট্রিবিউটস এর প্রপার্টিজ, কালার, ব্যাকগ্রাউন্ড, টেক্সট অ্যালাইন এগুলো দেখেছি এবং এগুলোর ভ্যালু তো আমরা অবশ্যই দিব। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের অবস্থা। তাহলে আমরা স্টাইল অ্যাট্রিবিউটস নিয়ে কাজ করা দেখতে পাচ্ছি। তো আমরা শুধুমাত্র একটা কন্টেন্টের মধ্যেই স্টাইল অ্যাট্রিবিউটস ব্যবহার করেছি। কি হবে এখন আমরা যদি চাই এই ইমেজটাকে একটু স্টাইল করতে, দেখেন তাহলে কিভাবে করি। আমাদের ইমেজ হচ্ছে এইখানে। তো অ্যাট্রিবিউটস এর ক্ষেত্রে আরেকটা কথা বলে ফেলি যে অ্যাট্রিবিউটস হচ্ছে আমাদের স্টাইল মানে এলিমেন্টের যে স্টার্টিং ট্যাগটা আছে সেটার মধ্যে বসে। তো আপনি আগে দেন না পরে দেন সেটা কোনো পার্থক্য না। আগে পরে বলতে বোঝাচ্ছে অনেকগুলো অ্যাট্রিবিউটস থাকলে কোনটা আগে দিবেন কোনটা পরে দিবেন এই সিরিয়াল আমাদের কোনো সমস্যা করবে না। তো আমি এখানেই বলতেছি স্টাইল অ্যাট্রিবিউটস স্টার্ট কোটেশন এন্ডিং কোটেশন দিয়ে দিলাম। এখানে আমি বলতেছি যে বর্ডার ড্যাশ রেডিয়াস কোলন 10 পিক্সেল। যদি একটু চাই, এই যে দেখেন আমার এই ইমেজটার যে কর্নারগুলো এগুলো ছিল আগে ছিল শার্প তীক্ষ্ণ, এখন হয়ে গেছে একটু রাউন্ড। আমি যদি এটাকে একটু রিমুভ করি পূর্বের অবস্থা দেখানোর জন্য, সেভ করলাম, এটাকে রিলোড দিলেই দেখবেন এটা একটু কর্নার, এখানে যেরকম কর্নার হয়ে গেছিল আছে এখানে কর্নার এরকম হয়ে যাবে, এই যে শার্প। তো আমি এখানে বর্ডার, এটার যে বর্ডার এটার রেডিয়াস মানে গোলক কিরকম হবে, কত পিক্সেলের হবে, কি পরিমাণে হবে সেটা আমি বলে দিচ্ছি 10 পিক্সেল। আমি যদি আরো বাড়াই 50 তাহলে এই যে আরো বড় হচ্ছে। আমি যদি এখানে পিক্সেল না দিয়ে বলি যে 50%, কন্ট্রোল এস, এখন দেখেন এটা গোল হয়ে গেছে। ঠিক আছে, এবং গোল হয়ে গেছে কিন্তু একটু ডিম্বাকৃতির হয়েছে, এটাকে আমরা পারফেক্ট গোল করি। চলেন আমরা স্টাইল অ্যাট্রিবিউটস, এখানে একটা বৈশিষ্ট্য ঠিক আছে, আমি বর্ডার রেডিয়াস নিয়ে কথা বলেছি। বর্ডার রেডিয়াস এরকম ভাবেই আমরা কাজ করতে করতে আরো বিভিন্ন ধরনের প্রপার্টিজ এবং তার ভ্যালুগুলো শিখবো। বর্ডার রেডিয়াস নিয়ে শিখেছি। তো এখন আমি একটা কথা বলতে চাচ্ছিলাম যার কারণে আমি এটা একটু নোট করে নিলাম, সেটা হচ্ছে ইমেজের ক্ষেত্রে আমরা উইথ দিয়েছি প্রপার্টি, সরি এখানে ইমেজের উইথটা আছে অ্যাট্রিবিউট হিসেবে, এবং যেখানে যেখানে হাইট, ইমেজের উইথ এবং অ্যাট্রিবিউট হাইট, ইমেজের উইথ এবং হাইট অ্যাট্রিবিউটগুলো বা কন্টেন্টের ক্যারেক্টারিস্টিকগুলো আমরা অ্যাট্রিবিউট হিসেবে ব্যবহার করতে পারি ইমেজের ক্ষেত্রে। আবার আরেকটা মজার বিষয় হচ্ছে এই একই অ্যাট্রিবিউট আমরা স্টাইল অ্যাট্রিবিউটের প্রপার্টি হিসেবে ব্যবহার করতে পারি। যেমন কি আমি এখানে এটার উইথ 100% না দিয়ে আমি এটার ভিতরে এখানে সেমিকোলন দিয়েছি, যাতে যেহেতু আমরা আরেকটা প্রপার্টি নিতেছি, আমি এখানে বলতেছি উইথ কোলন, এখানে দেব আমি হচ্ছে 400 পিক্সেল, আবার সেমিকোলন দিচ্ছি, আরেকটা প্রপার্টি নেব হাইট কোলন, এটা হচ্ছে 400 পিক্সেল। কন্ট্রোল এস দিয়ে সেভ করি। এখন দেখি, দেখেন পারফেক্টলি রাউন্ড একটা ইমেজ আমাদের এখানে চলে আসছে।
তো আমরা ইমেজের মধ্যে যেই ক্যারেক্টারিস্টিক্স গুলো আলাদা প্রপার্টি নেয়ার আলাদা অ্যাট্রিবিউটস নেয়ার মাধ্যমে নিয়ে আসছি, ওই একই বৈশিষ্ট্য আমরা কিছু কিছু অ্যাট্রিবিউটস আলাদাভাবে না নিয়ে স্টাইল অ্যাট্রিবিউটস এর ভিতরে প্রপার্টি এবং তার ভ্যালু দিয়ে আমরা করতে পারি। ঠিক আছে, এখন আমরা দেখি এটাতে অ্যালাইন কাজ করে কিনা। আমি একটা সেমিকোলন দিয়ে বলতেছি টেক্সট অ্যালাইন সেন্টার। এটা অ্যালাইন হবে না, তার অ্যালাইন আইটেম ড্যাশ আইটেম। আচ্ছা, তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে মার্জিন দিয়ে দেখি, মার্জিন কোলন অটো। আচ্ছা, তাহলে আমরা এটাকে অন্যভাবে করতে হবে। আমরা ওকে, আমরা এটাকে পরে সেন্টারে আনবো। ঠিক আছে, অন্য একটা ক্লাসে সেন্টারে আনবো। এখন আপাতত এইভাবেই থাক, আমরা এটাকে রাউন্ড করে ফেলতে পেরেছি। তো রাউন্ড করে ফেলার ক্ষেত্রে একটা বৈশিষ্ট্য বা বিষয় যে প্রথম আমরা যখন উইথ 100% ছিল, হাইট দেওয়া ছিল না, তখন বর্ডার রেডিয়াস 50% দেওয়ার কারণে এটা ডিম্বাকৃতির হয়ে গেছিল। কিন্তু এটাকে পারফেক্ট রাউন্ডে আনার জন্য আপনাকে হাইট এবং উইথ দেখতে হবে, দুটোটার যাতে একই মাপের হয়। আমাদের এখানে হাইট এবং উইথ দুটোটাই একই মাপে আছে। ঠিক আছে, এখন আমি একটা বিষয় নোট করি, সেটা হচ্ছে আমরা ইমেজ ট্যাগ নিয়েছি। ইমেজ ট্যাগ কোথায়? আচ্ছা, যাই হোক, এইখানেই আমরা বলে দেই যে কি বলবো, কি নিয়ে বলতে চাচ্ছিলাম, ইমেজ ওকে। তাহলে যেটা নিয়ে বলতে চাই সেটা হচ্ছে এটাকে মেজারমেন্ট ভ্যালু হিসেবে আমরা এই পর্যন্ত যেগুলো ব্যবহার করে আসছিলাম সেটা হচ্ছে পার্সেন্টেজ এবং হচ্ছে পিক্সেল। তো এখানে আমি ইমেজের হাইট এবং উইথ, দৈর্ঘ্য এবং প্রস্থ বলে দিছিলাম, এবং বর্ডার রেডিয়াস এটার অর্ধেক অর্ধেক করে হয়ে যাবে সেটাও বলে দিছি। তো এখানে আমি পার্সেন্টেজ ভ্যালু নিছি এবং px ভ্যালু নিছি। তো px হচ্ছে পিক্সেলস ইকুয়াল টু, আমরা HTML এ লিখতেছি px দিয়ে, পিক্সেলস ইকুয়াল টু px। ঠিক আছে, তাহলে px এর ফুল ফর্ম হচ্ছে পিক্সেলস। কি পিক্সেলস আমি হয়তো বা শেষের দিকে বলে দিব। তাহলে মেজারমেন্টস হচ্ছে, আমরা মেজারমেন্ট ভ্যালু হিসাবে এই পর্যন্ত যে দুইটা টার্ম ইউজ করেছি সেটা হচ্ছে একটা পার্সেন্টেজে দিয়েছি আর একটা হচ্ছে পিক্সেলে দিয়েছি। এইটা মেনশন করে নাই আমি প্রথমের দিকে, এই জন্য এখন মেনশন করে দিলাম। ওকে, তাহলে আমরা স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করার মাধ্যমে এর ভিতরে অনেকগুলো প্রপার্টি নিতে পারি, প্রপার্টির ভ্যালু আমরা দিতে পারি, এবং একাধিক প্রপার্টি যদি নেই ওগুলোকে আলাদা করব সেমিকোলন দিয়ে। প্রপার্টি ভ্যালুগুলো দেব কোলনের মাধ্যমে এবং একটা প্রপার্টি থেকে আরেকটা প্রপার্টিকে আলাদা করব সেমিকোলন দিয়ে। এটা যদি কোনো কারণে কোলনটা দিতে ভুলে যাই তাহলে দেখেন কি হয়, ঠিকমতো কাজ করে না, উইথটা ঠিকমতো কাজ করে না। আমি 400 পিক্সেল দিছি কিন্তু এখানে 100% বা এর চাইতে বেশি নিছে। মানে বেশি নিছে বলতে কি, এই যে এখানে এই বর্ডার রেডিয়াসটা তো কাজ করেই নাই, এগুলো ঠিকঠাক মতো কাজ করে নাই। তো আমি আবার সেমিকোলনটা দেই, সেভ করি, এখন রিফ্রেশ করি, এই যে। তো এইভাবে যদি একটা প্রপার্টি থেকে আরেকটা প্রপার্টিতে ডিভাইড না করেন তাহলে এরকম সমস্যা হতে পারে। তো এইগুলো, এই সিনট্যাক্সগুলো যখন আপনি অনেকগুলো প্রপার্টি নেবেন, অনেকগুলো ভ্যালু নেবেন, তখন এগুলো বাই মিস্টেক হতেই পারে। তো ওইটার জন্য আমরা যদি এটাকে একটু সাজায় লিখি তাহলে আমাদের জন্য সুবিধা হবে। যেমন কি আমি যদি এইখানে এইভাবে লিখি,
হ্যাঁ, তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে স্টাইল অ্যাট্রিবিউটস এর ভিতরে আমার প্রপার্টি আছে এইটা, ভ্যালু দিছি, আবার এটাকে ক্লোজ করেছি, তারপর পরবর্তী প্রপার্টির ভ্যালু দিয়ে এটাকেও ক্লোজ করেছি, এবং সবার শেষেরটা দিলেও পারেন, না দিলেও পারেন, যেহেতু এটার পরে অন্য কোনো কন্টেন্ট নাই। এই যে আমার এখনো ওরকম ভাবে কাজ করতেছে। হ্যাঁ, তাহলে আমরা একবার চোখ বোলানোর মাধ্যমেই বুঝতে পারবো যে কোথায় সেমিকোলন আছে, কোথায় সেমিকোলন নাই। এইভাবে তাহলে আমাদের সমস্যা এই চিহ্নজনিত সমস্যাগুলো খুঁজে পেতে সহজ হবে। হ্যাঁ, এখন আমি এক লাইনেই রাখতেছি। তো ভবিষ্যতে আমরা যখন এরকম লেখা লিখবো তখন চেষ্টা করব যে এগুলোকে আলাদা আলাদা লাইনে লেখার জন্য, এতে করে আমাদের ডিবাগ করতে সহজ হবে, কোনো সমস্যা খুঁজে পেতে সহজ হবে যদি এটা এই সিনট্যাক্স জনিত বা সাইনের জন্য এরর হয়ে থাকে। ঠিক আছে, তাহলে আমরা আজকে স্টাইল অ্যাট্রিবিউটস দেখেছি। আচ্ছা, আমরা তাহলে এটাতে অ্যাপ্লাই করেছি, এটাতে অ্যাপ্লাই করেছি। আমরা এখন একটু ব্যাকগ্রাউন্ড, বডি যে মেইন, যে প্যারেন্ট, এই সবগুলো এলিমেন্টের যে প্যারেন্ট এলিমেন্ট যেটা কিনা হচ্ছে বডি, এখানে আমরা একটা স্টাইল অ্যাপ্লাই করি। ঠিক আছে, আমরা এখানে দিলাম ইকুয়াল টু ডাবল কোটেশন স্টার্ট অ্যান্ড ক্লোজ, এখানে মাঝখানে লিখতেছি ব্যাকগ্রাউন্ড গ্রাউন্ড ইকুয়াল টু ব্ল্যাক। সেভ করলাম, এখন রিফ্রেশ করি, এই যে ব্ল্যাক। এখন একটা জিনিস দেখেন, আমরা এর আগে আমাদের এই বডির মানে HTML যে পেজ, ফুল পেজের ব্যাকগ্রাউন্ড কালার ছিল হোয়াইট এবং টেক্সট কালার ছিল ব্ল্যাক, যার কারণে আমরা সবকিছু দেখতে পারতেছিলাম। কিন্তু এখন ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক করার কারণে যে টেক্সটগুলো কালো কালার ছিল সেগুলো আমরা দেখতে পারতেছি না। তো ওইটার জন্য আমরা বডিকে বলবো বডির ভিতরে যেই ধরনের যত ধরনের টেক্সট আছে সেটার কালার। তো কালার প্রপার্টি দিয়ে আমরা টেক্সট কালারকে মডিফাই করতে পারি। তা আমি এখানে বলতেছি তোমার কালার হচ্ছে হোয়াইট, কোলন সেভ। এই যে আমার আগের কালারগুলো সব চলে আসছে। ঠিক আছে, যেগুলো আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারের সাথে ম্যাচ হয়ে যাওয়ার কারণে এর আগে আমরা দেখতে পারি নাই, ওগুলো এখন আমরা ব্যাকগ্রাউন্ড বডির মধ্যে যেই কন্টেন্ট, এই কন্টেন্টের কালার হোয়াইট করে দিয়েছি, এই জন্য আমরা এখন দেখতে পারতেছি। তাহলে এইভাবে আমরা অনেক কিছুই করতে পারি। এখন যদি আমি এটাকে গ্রিনও করে দেই, গ্রিন, তাহলে কিরকম লাগে একটু দেখি। এই যে গ্রিন। এখন হেডলাইনেরটাতে আমি আলাদাভাবে মেনশন করে দিয়েছিলাম যে এটা হবে হোয়াইট। তো আমি এটাকে কেটে দেই, কন্ট্রোল সেভ দিই, তাহলে সবগুলো একই কালার হবে। এই যে এইভাবে যদিও দেখতে ভালো লাগতেছে না, হোয়াইটটাই ভালো ছিল। তো আমি যদি সবগুলোকে হোয়াইট করে দিই তাহলেই হয় হোয়াইট। তাহলে এইভাবে আমাদের কন্টেন্টগুলো রয়ে গেল। এখন আমি চাইলে এই লেখাগুলোকেও সেন্টারে নিয়ে আসতে পারি বডির মধ্যে। এই যে এখন দেখেন, আমি শুধু বডির মধ্যে হোয়াইট লেখার মাধ্যমে, মানে এটা হচ্ছে প্যারেন্ট, অন্যান্য এলিমেন্টগুলোর প্যারেন্ট হচ্ছে বডি। তো বডির মধ্যে প্যারেন্টকে বলতেছি তোমার ফন্ট কালার হোয়াইট, যার কারণে এটার ভিতরে যে চিলড্রেনগুলো আছে, চাইল্ড এলিমেন্ট, ওইগুলোর কালার অটোমেটিক হোয়াইট হয়ে গিয়েছিল। ব্যতিক্রম হচ্ছে অন্যান্য চিলড্রেনগুলোকে যদি আমি ফোর্সফুলি আলাদাভাবে অ্যাট্রিবিউটস দিয়ে দিই যে কালার তোমার অন্য কিছু, তখন সে অন্যরকম ভাবে নেয়। তো আমি তাহলে সবগুলোকে যদি কন্ট্রোল করতে চাই, ওটা প্যারেন্টকে আমি একটা অ্যাট্রিবিউটস দিয়ে দিব, তাহলেই হয়ে যায়। তা আমি এখানে কি বলবো, আমি এখানে কি বলতে চাচ্ছিলাম, হ্যাঁ, টেক্সট অ্যালাইন হবে সেন্টার। তা আমি বলতেছি টেক্সট ড্যাশ অ্যালাইন কোলন সেন্টার। আমি যদি সেভ দেই, এই যে সব সেন্টার হয়ে গেছে। আচ্ছা, এখন ইমেজটাও সেন্টার হয়ে গেছে, কি সুন্দর, তাই না? ইমেজটাও সেন্টার হয়ে গিয়েছে। কিন্তু আমরা এটাকে যখন স্টাইলের মধ্যে মানে ইমেজের মধ্যে স্টাইলের মধ্যে এই প্রপার্টিটা দিয়েছিলাম তখন হয় নাই, বডির মধ্যে দেওয়ার কারণে এখানে ইমেজটা মাঝখানে চলে আসছে, যেটা আমাদের আগে হয় নাই। আচ্ছা, কোনো কারণে হয় নাই। তো তাহলে এইভাবে আমরা কোনো
প্যারেন্ট এলিমেন্টকে যদি স্টাইল করি, সেই স্টাইলগুলো তার চাইল্ড এলিমেন্ট অ্যাবজর্ব করবে বা গ্রহণ করবে যতক্ষণ না আমরা চাইল্ডকে আলাদাভাবে স্টাইল করতেছি। ঠিক আছে? তাহলে এইভাবে আমরা চেঞ্জ করতে পারি। আমরা নতুন নতুন কি কি অ্যাট্রিবিউটস বা প্রপার্টি শিখেছি। আচ্ছা, তাহলে আমরা বলতেছি এইখানে modify child elements by না from parent elements। তাহলে আমরা চাইল্ড এলিমেন্টসকে মডিফাই করতেছি প্যারেন্ট এলিমেন্টকে মডিফাই করার মাধ্যমে। তো আমরা বডি, এই পুরা উইন্ডোটা হচ্ছে একটা বডি। এই বডিকে বলতেছি তোমার ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক, ফন্ট কালার হোয়াইট, টেক্সট অ্যালাইন সেন্টার। তো এই অনুযায়ী বাকি সবগুলো নিয়ে নিয়েছে। আমি যদি এই ইমেজটাকেও রাউন্ড করে ফেলি, এখান থেকে স্টাইলটা নিয়ে যাই, কপি করি, কপি এই ডাবল কোড সহ কপি করলাম, এইখানে পেস্ট করে দিচ্ছি, সেভ করলাম। এই এটাও রাউন্ড হয়ে গিয়েছে, কিন্তু এইখানে বা দুটোটার ক্ষেত্রেই আমি বলবো এটা 10%। 50%-এর পরিবর্তে এটা হবে শুধু 10%। এখন সেভ দেই, এই সুন্দর। ঠিক আছে? যদি ইমেজ দুটাকে পাশাপাশি রাখতে চাই, আমি এই ইমেজটাকে কাট করি, কাট করে এই ইমেজের পরে পেস্ট করে দেই, সেভ করলাম। এই ইমেজটা পাশাপাশি না, নিচে নিচে চলে আসছে। নিচে নিচে এটাকে যদি বড় করি তাহলে হ্যাঁ, তাহলে পাশাপাশি আসে। তার মানে এটা পাশাপাশিতেই থাকবে নর্মাল অবস্থায়। আমি এটার উইন্ডোটাকে একটু ছোট করি, উইন্ডোর জুম, আমার ব্রাউজারটাকে একটু জুম আউট করে ছোট করি 50%, তাহলে পাশাপাশি দেখতে পারবো। এই যে এইভাবে, তাহলে আমরা দুইটা কন্টেন্টকে পাশাপাশি রাখতে পারতেছি। হ্যাঁ, তাহলে আমরা আজকে স্টাইল অ্যাট্রিবিউটসটা নিয়ে কথা বলেছি। স্টাইল অ্যাট্রিবিউটসটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। স্টাইল অ্যাট্রিবিউটস ছাড়া আমাদের কন্টেন্টগুলো দেখা যাবে এরকম। আমরা যদি আগের এইচটিএমএলটা ওপেন করি, স্টাইল অ্যাট্রিবিউটস ছাড়া দেখা যাবে এরকম ভাবে, আর স্টাইল সহ এরকম ভাবে দেখা যাবে। ঠিক আছে? তাহলে স্টাইল খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। স্টাইল ছাড়া আপনি শুধু স্ট্রাকচার, আপনার কন্টেন্টের স্ট্রাকচার, কি কি কন্টেন্ট ব্যবহার করেছেন সেটা দেখতে পারবেন, কিন্তু স্টাইল হচ্ছে লেআউট তৈরি করে। আমরা সুন্দর একটা লেআউট আমাদের কন্টেন্টগুলোকে দিয়ে দিয়েছি। তাহলে ইউজ স্টাইল attribute to give you web page a nice layout। লেআউট এটাকে ডিজাইনও বলতে পারেন, তো আমি ডিজাইন। ওকে, তাহলে এই হচ্ছে অবস্থা 0000। ওকে, এখন আমরা দেখি। ও ঠিক আছে, ওটা শেষে বলবো। lang attribute। lang attribute হচ্ছে you should always include the lang attribute inside the HTML tag to declare the language of the web page। তো এখানে বলতেছে বাই ডিফল্ট যদিও আমরা মেনশন করি নাই, কিন্তু এখানে বলতেছে এটা বেস্ট প্র্যাকটিস যে তুমি তোমার HTML এ একটা অ্যাট্রিবিউট ব্যবহার করো, যেটা হচ্ছে lang, ল্যাঙ্গুয়েজের শর্ট ফর্ম, এবং এটার ভিতরে ভ্যালু হিসেবে কোন দেশের ভাষা ব্যবহার করতেছি বা কোন ভাষা, ওই ভাষার নামের প্রথম দুইটা লেটার, যেমন কি ইংলিশ হলে ইএন দিয়ে সেভ করে দাও। এটা একটা বেস্ট প্র্যাকটিস। না দিলে বাই ডিফল্ট আমরা এখানের কন্টেন্টগুলো যে ভাষায় দেখতেছি ওইগুলাতে শো করবে, কিন্তু আমাদের যে সার্চ ইঞ্জিন সে ডিটেক্ট করতে পারবে না যে আমি কোন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতেছি। তো এইখানে যদি আমি এটা মেনশন করে দেই, তাহলে আমার সার্চ ইঞ্জিন সহজেই বুঝতে পারবে যে আমার এটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে এই ওয়েবসাইটের কন্টেন্টগুলো আছে। কোনো কারণে যদি আমি এটা পরিবর্তন করে বিএন দিই, মানে বাংলা,
এখন দেখি তাহলে পরিবর্তনটা কি আসতেছে। এখানেও যেহেতু ইংলিশ কন্টেন্ট, তো ইংলিশেই শো করতেছে, কিন্তু আমি যখন এখানে কোনো বাংলা কন্টেন্ট ব্যবহার করব তখন হয়তো বা আমি একটা নোটিফিকেশন পাবো সার্চ রেজাল্ট ব্রাউজারে যে তুমি এটাকে ট্রান্সলেট করতে চাও কিনা। তো ওই নোটিফিকেশনটা সে নিয়ে আসবে এই ভিতরের কন্টেন্ট এবং এখানের ভ্যালুটা দেখে। ঠিক আছে, তাহলে আমি এখানে ইএন করে দিই। ইএন আমরা হয়তো বা বাংলা কন্টেন্ট নিয়ে অন্য কোনো দিন আলোচনা করব। ঠিক আছে, ইএন তাহলে HTML এ এই ল্যাং অ্যাট্রিবিউটসটা ব্যবহার করা উচিত। ইউ শুড অলওয়েজ ডু ইট। ওকে, করলাম আমরা, সমস্যা নাই। কান্ট্রি কোডস ইনক্লুডেড ল্যাঙ্গুয়েজ। ওকে, আমরা ল্যাঙ্গুয়েজ করে দিয়েছি। আচ্ছা, এখানে কি বলছে? কান্ট্রি কোডস ক্যান ইউজ অলসো বি অ্যাডেড টু দ্য ল্যাঙ্গুয়েজ কোড। আচ্ছা, কান্ট্রি কোড, হ্যাঁ, তো প্রথম যে দুইটা লেটার আমরা ব্যবহার করেছি সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজের জন্য। তো এখানে ইংলিশ অনেক দেশে অনেকভাবে অ্যাকসেন্ট অনুযায়ী এটাকে আবার আলাদা নামকরণ দিয়ে আমেরিকান অ্যাকসেন্ট, আমেরিকান ইংলিশ, অস্ট্রেলিয়ান ইংলিশ এইভাবে আলাদা করা হয়েছে, যার কারণে এখানে ইএন দিয়ে যদি আমি এইউ এইউ দেই মানে অস্ট্রেলিয়া, তাহলে অস্ট্রেলিয়ার ইংলিশ ব্যবহার করতেছি, ইউএস দিয়ে ইউএস এর ইংলিশ ব্যবহার করতেছি, এরকম একটা বোঝায়। বা হ্যাঁ, আমাদের ব্রাউজারকে এইভাবে বোঝাই। তাহলে শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ দিলে এটা তো ল্যাঙ্গুয়েজ, কিন্তু পরবর্তীতে ড্যাশ দিয়ে যদি কান্ট্রি কোডও দিয়ে দিই তাহলে কোন কান্ট্রির কোন ল্যাঙ্গুয়েজ সেটা আমরা এখানে বোঝাতে পারতেছি। তারপর তারপর এখানে এই ল্যাঙ্গুয়েজগুলো কোন দেশের ল্যাঙ্গুয়েজের কোন শর্ট কোড, মানে আমরা শর্ট কোড এখানে ব্যবহার করতেছি কোনটা, ওইটা দেখার জন্য আমরা রেফারেন্সে যদি যাই, এখানে সবগুলো আফার আইএসও কোড দেওয়া আছে, এগুলো আমরা দেখে এখান থেকে নিতে পারবো। মুখস্থ করার কোনো দরকার নেই, যখন যেটা লাগবে তখন আমরা এখান থেকে দেখে বা অনলাইনে সার্চ করে নিয়ে নিতে পারবো। ঠিক আছে, এখন আসি আমরা টাইটেল অ্যাট্রিবিউটসে। তো টাইটেল নামে একটা অ্যাট্রিবিউটস আছে যেইটা কিনা আমাদের সব এলিমেন্টসেই আমরা দিতে পারি। তো এটা দিলে কি হয়, দ্য টাইটেল অ্যাট্রিবিউট ডিফাইন্স সাম এক্সট্রা ইনফরমেশন অ্যাবাউট অ্যান এলিমেন্ট। তো defines some extra information about some element। তো এখানে ডিফাইন করে অন্যভাবে, বাই ডিফল্ট এটা শো হয় না, কিন্তু যখন আমি আমার মাউসটা ওই এলিমেন্টের উপরে নিয়ে যাব, মাউসের এই কার্সরটা, তখন সে ওই ইনফরমেশনটা শো করবে। কিভাবে? আমি যদি প্রথম এর এই ইমেজটার মধ্যে একটা টাইটেল অ্যাট্রিবিউট নিয়ে আসি, টাইটেল বলতেছি এ প্রোগ্রামার, ঠিক আছে, এবং দ্বিতীয় ইমেজটায় আমি বলতেছি টাইটেল প্রোগ্রামিং, এ প্রোগ্রামার প্রোগ্রামিং ইন হিজ ল্যাপটপ। হিজ না দিই, আচ্ছা হিজ দিলাম, সমস্যা নাই, ল্যাপটপ। ওকে, তো এখন দেখেন আমি সেভ করলাম, এটাকে সেভ করে এখন যদি আমি এই প্রথম ইমেজটার উপরে মাউসের কার্সরটা রাখি, তা ওইটাকে রিফ্রেশ করে নিই, রিফ্রেশ করি, এই যে, তো আমি যেখানে মাউস কার্সরটা প্রথমবার রাখবো ওইখানে এটাকে শো করবে। এই যে এ প্রোগ্রামার, পরেরটাতে এ প্রোগ্রামার প্রোগ্রামিং ইন হিজ ল্যাপটপ। তো এরকম ভাবে আমি টুল টিপ বলে এটাকে, মাউস দিয়ে কোনো কিছুর উপর রাখার পর ওইটার ইনফরমেশন শো করলে এই ফাংশনটাকে বলতেছে টুল টিপ। তো এই টুল টিপ আমরা যে কোনো ভিজিবল এলিমেন্টেই অ্যাড করতে পারবো। ভিজিবল এলিমেন্ট, হ্যাঁ, যে কোনো ভিজিবল এলিমেন্টের মধ্যেই অ্যাড করতে পারবো। তো বিআর হচ্ছে আনভিজিবল এলিমেন্ট, এটাতে অ্যাড করা না করা একই কথা। তারপর আপনারা ট্রাই করে টেস্ট করে দেখতে পারেন, সমস্যা নাই। তাহলে টুল টিপের কাজ হচ্ছে এইটা, একটা এলিমেন্টের হিডেন এলিমেন্ট মানে হিডেন অ্যাট্রিবিউটস বা বৈশিষ্ট্য বা ইনফরমেশন অ্যাড করা, হিডেন ইনফরমেশন, যেটা কিনা ওপেন সিক্রেট থাকবে, যে যে কেউ আইসা অ্যাক্সেস করতে পারবে। ওকে,
ঠিক আছে, এইটা হচ্ছে দ্য টাইটেল অ্যাট্রিবিউটস এর কাজ। উই সাজেস্ট অলওয়েজ ইউজ লোয়ার কেস অ্যাট্রিবিউটস। তো এখানে একটা কথা বলতেছে যে আমরা এখানে দেখেছিলাম যে এইখানে বলেছিল HTML হচ্ছে ট্যাগ এলিমেন্ট হচ্ছে কেস ইনসেনসিটিভ, মানে ছোট হাতে লেখেন বড় হাতে লেখেন দুইটা মিশিয়ে লেখেন কোনো সমস্যা নাই। ওরকম ভাবে অ্যাট্রিবিউটস এর ক্ষেত্রেও একই। আমি যদি লাস্টের দুইটা বড় লেটারে দিই, দেখি কি করে। সেভ করলাম, রিলোড দিলাম, এই যে কাজ করতেছে, কোনো সমস্যা নাই। কিন্তু একটা ধারাবাহিকতা বজায় রাখার জন্য এবং স্ট্যান্ডার্ড বজায় রাখার জন্য ওরা রিকমেন্ড করতেছে যে সবসময় অ্যাট্রিবিউটস গুলা লোয়ার কেসে ব্যবহার করতে এবং ট্যাগ গুলাও লোয়ার কেসে ব্যবহার করতে। ঠিক আছে, ওকে। অলওয়েজ কোট অ্যাট্রিবিউট ভ্যালুস, অলওয়েজ কোট। আচ্ছা, তো এইখানে কি বলছে, ডাজ নট রিকোয়ার কোডস অ্যারাউন্ড অ্যাট্রিবিউট ভ্যালুস। তো যেটা বোঝাতে চাচ্ছে এই যেই সব অ্যাট্রিবিউটস এর একটা সিঙ্গেল ভ্যালু থাকে, যেমন কি এখানে হচ্ছে এইটা কোনটা, এই যে এএলটি, এটার এএলটি না, এই সোর্স, এই সোর্সটার একটা সিঙ্গেল ভ্যালু, এখানে মাঝখানে কোনো স্পেস নাই। তো ওইগুলোর ক্ষেত্রে সরাসরি ইকুয়াল সাইন দিয়ে আমরা লিখতে পারি, কোট কোট সাইন ছাড়া। এই যেমন কি এখানে এটা করেছে, কিন্তু কোনো স্পেস না থাকা সত্ত্বেও এটা ভালো হবে যদি আমরা এই ভ্যালুটার আগে পিছে ডাবল কোট ব্যবহার করি। ঠিক আছে, এইটা হলো সিঙ্গেল কোটস আর ডাবল কোটস। ডাবল কোটস around attributes are the most common in HTML, but single quotes can be also used. তো ডাবল কোটস হচ্ছে একসাথে দুইটা থাকে, আর সিঙ্গেল কোট হচ্ছে শিফট ছাড়া যদি আমরা এটাকে করি, কোট দেই, কোট বাটন প্রেস করি, তাহলে এই সিঙ্গেল কোট হয়। তো এখানে দেখতেছি আমি কাজ করতেছে। এখন দেখি কোট ছাড়া যদি আমি দিই তাহলে কি হয়। আমি কোট দিলামই না। এখন আমার কোট না দেওয়ার কারণে, যেহেতু আমার এখানে মাল্টিপল ভ্যালুজ আছে এবং স্পেস দিয়ে এটাকে আলাদাভাবে আইডেন্টিফাই করা আছে, এই কারণে আমার এই স্টাইল অ্যাট্রিবিউটটা তার প্রপার্টি এবং ভ্যালুগুলো ঠিকমতো পাচ্ছে না। এই জন্য মাল্টিপল প্রপার্টি এবং ভ্যালু থাকলে অবশ্যই ডাবল কোট অথবা সিঙ্গেল কোট ব্যবহার করা উচিত। তাহলে আমরা বললাম use lower case for tag name and attributes। তারপরে বলতেছি always use quote। তো এখানে একটা জিনিস যেটা আপনারা লক্ষ্য করছেন যে সিঙ্গেল কোটের ক্ষেত্রে, সিঙ্গেল প্রপার্টি ভ্যালুর ক্ষেত্রে কোটেশন না দিলে সমস্যা নাই, কিন্তু ডাবল প্রপার্টি, মাল্টিপল প্রপার্টি এবং ভ্যালুর ক্ষেত্রে কোটেশন দেওয়া বাধ্যতামূলক। তো এই জিনিসটা যে আমরা এক সময় কোট দিলাম এক সময় দিলাম না, তখন দেখা যায় যেখানে ডাবল ভ্যালু সেখানেও ভুলে দেই নাই। এই ভুলটা এড়ানোর জন্যই আসলে এটা বেস্ট প্র্যাকটিস যে আপনি সব জায়গাতেই এই ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন দেন। যেহেতু যেখানে প্রয়োজন নাই ওইখানে কোটেশন মার্ক দিলেও কোনো সমস্যা নাই। এই ক্ষেত্রে বেস্ট প্র্যাকটিস হচ্ছে যেখানেই আপনি অ্যাট্রিবিউটস এর ভ্যালু দিবেন কোটেশন সহকারে দেন। ঠিক আছে, অলওয়েজ ইউজ কোটেশন মার্ক ইন অ্যাট্রিবিউটস ভ্যালু। অলরাইট, তাহলে আমরা সিঙ্গেল কোট ডাবল কোট দেখেছি, ভাইস ভার্সা। সিঙ্গেল কোট ডাবল কোট, চ্যাপ্টার সামারি, এখানে চ্যাপ্টার সামারিও দিয়ে দিয়েছে। Elements can have attributes. All HTML elements can have attributes. Okay, the href attribute of a anchor tag specifies the URL. src attributes of image specifies the path or address. এখানে path মানে আমরা অ্যাড্রেস কে বোঝাচ্ছি। তো এইখানে আমরা যেখানে অনেকগুলো লেখা লিখেছি, এখানে বলে দিই or path, মানে আমরা এগুলো হচ্ছে এক একটা সিনোনিম।
আপনি ওআরএল বলেন, অ্যাড্রেস বলেন, লিঙ্ক বলেন আর পাথ বলেন, সবগুলোকে আমরা একই জিনিস বোঝাচ্ছি। এই সবগুলো দিয়ে একই কথা বোঝাচ্ছি। তাহলে এখানে আমি এটা উল্লেখ করে দিলাম, পাথ কপি পেস্ট। ওকে, তাহলে the width and height attributes of img provide size information for image. Alt provides alternate text for image. Style attribute is used to add styles to an element such as color, font size, and more. Lang attributes declare the language of the web page. Title attribute defines some extra information about an element. তাহলে আজকে এই পর্যন্তই। আজকে আমরা দেখলাম যে কিছু আজকে আমরা মেন যে কাজগুলো করেছি সেগুলো হচ্ছে অ্যাট্রিবিউটস নিয়ে কাজ করেছি। চাইল্ড এলিমেন্ট কোনটা, প্যারেন্ট এলিমেন্ট কোনটা সেটা আমরা দেখেছি। তারপর সেলফ ক্লোজিং ট্যাগ কিছু দেখেছি, প্রপার্টিজ এবং তার ভ্যালু ওগুলো দেখেছি। প্রপার্টি এন্ড ভ্যালুস এলিমেন্টস অ্যাট্রিবিউট, এখানে আছে হচ্ছে টেক্সট অ্যালাইন, আচ্ছা এটা তো ভ্যালু, তাহলে হবে স্টাইল। ওকে, তো এইখানে স্টাইল কোথায়, স্টাইল অ্যাট্রিবিউটস, টেক্সচার এন্ড বর্ডার রেডিয়াস। ওকে, তাহলে এলিমেন্টস এর মধ্যে অ্যাট্রিবিউটস দেখেছি প্রপার্টি এন্ড ভ্যালু সিস্টেমে, প্যারেন্ট এলিমেন্ট, চাইল্ড এলিমেন্ট, মেজারমেন্ট, ভ্যালু, পার্সেন্টেজ এবং পিক্সেলস, এ ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগ, বিআর ট্যাগ, h1, তারপর আইএমজি ট্যাগ দিলাম না, আইএমজি ট্যাগ বলে দিই। আমরা আজকে আইএমজি ট্যাগ নিয়েও অনেক কাজ করেছি। আইএমজি ট্যাগ, ওকে। তারপর হচ্ছে অ্যাড্রেস, ওআরএল আর লিঙ্ক, যেটা কিনা অ্যাবসলিউট অ্যাড্রেস এবং রিলেটিভ অ্যাড্রেস। তো বেস্ট প্র্যাকটিস হচ্ছে রিলেটিভ অ্যাড্রেস ব্যবহার করা। স্টাইল অ্যাট্রিবিউটস, তারপর মডিফাই চাইল্ড এলিমেন্টস বাই মডিফাইং প্যারেন্ট এলিমেন্টস। তারপর হচ্ছে স্টাইল অ্যাট্রিবিউটটা হচ্ছে আমরা ওয়েব পেজকে একটা লেআউট দেওয়ার জন্য, ডিজাইন দেওয়ার জন্য ব্যবহার করব। তারপর অ্যাট্রিবিউটসগুলো এবং ট্যাগ নেমগুলো লোয়ার কেসে ব্যবহার করা উচিত। তারপর হচ্ছে সবসময় কোটেশন মার্ক ব্যবহার করা উচিত। তাহলে আমরা যদি HTML এর স্ট্রাকচার নিয়ে কথা বলি, তাহলে আজকে আমরা নতুন তেমন কিছুই দেখি নাই, ঠিক আছে? নতুন তেমন কোনো এলিমেন্ট আমরা দেখি নাই। গত ক্লাসে যে এলিমেন্টগুলো দেখেছিলাম আজকেও ওই একই এলিমেন্ট নিয়ে আমরা কাজ করেছি। তবে নতুন নতুন যে জিনিসগুলো নিয়ে আমরা কাজ করেছি সেটা হচ্ছে আমরা নতুন নতুন কিছু অ্যাট্রিবিউটস এবং তাদের ভ্যালু এবং কিছু সিনট্যাক্স, যেমন কি কোথায় ডাবল কোটেশন ইউজ করা উচিত, কোথায় ফরওয়ার্ড স্ল্যাশ ইউজ করা উচিত, এইগুলো এবং কোথায় কি না করলে নয়, সেইগুলো আমরা কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আমরা আজকে জানতে পারলাম। তো যদি কারো কাছে মনে হয়, যদি আপনার কাছে মনে হয় যে আজকের দেখানো টপিকগুলো অনেক হিজিবিজি মনে হচ্ছে, তা আপনি সময় নেন। প্রতিটা এখান থেকে এখান পর্যন্ত আসতে আমাদের যদি 1 ঘন্টা সময় লাগে, তাহলে আপনি আমি একটু ওপেন করি, ডে 1 ওপেন উইথ নোট। তো এখান থেকে এখান পর্যন্ত আসতে যদি আমার 1 ঘন্টা সময় লাগে, তো আপনি এখান থেকে এখান পর্যন্ত আসেন, প্রথম 10 মিনিট এটাকে বোঝার চেষ্টা করেন এখান থেকে কিভাবে এখানে আসছে এবং এটাকে ক্লোজ করেন। তারপর এখানে এই কন্টেন্টগুলো কোনটা দিলে কি হয়, কি পরিবর্তন আসে, এখানে দিলে এটা দিলে হবে কি হবে না, এইসব জিনিস আস্তে আস্তে ধাপে বাই ধাপে একটা ক্লাস আপনি আপনার সময় নিয়ে শেষ করেন। কোনো তাড়াহুড়া নেই, কিন্তু প্রতিদিন প্র্যাকটিস করতে হবে, না হলে এই জিনিসগুলো ভুলে যাবেন। যেহেতু এই জিনিসগুলো নতুন, তো নতুন জিনিস স্বাভাবিকভাবে প্রতিদিন প্র্যাকটিস করা উচিত। প্রতিদিন প্র্যাকটিস করলে আপনার জিনিসটা মনে থাকবে ভালো। তাহলে আমাদের ডে 1-এ শিখেছিলাম এইগুলো, ডে 2-তেও এইগুলো নিয়েই কথা বলেছি, কিন্তু আরো বিস্তারিত জিনিস, আরো বেশি বেশি জিনিস অ্যাড করেছি। ঠিক আছে, তাহলে দেখা হবে পরবর্তী ক্লাসে।